দুটো স্পেসিফিক দিন আমি কেঁদে ফেলেছি। এক এক করে সমস্ত পথ বন্ধ করে দেওয়া হলো। আমার স্যালারি দেওয়ার টাকা নেই কাউকে, আমি জানি না আমার টাকা ফেরত দাও, বাড়ি বেচে ফেরত দাও। শরৎ বিশ্বাসকে ভয় পেতে তুমি? আমি দিদির কাছে চাই, বাপকেও ছাড়ে না। নিজেকে তখন কি মনে হতো? আমি তখন জাস্ট দাঁতে দাঁত চেপে আছি এবং সন্তানের মুখের দিকে জাস্ট তাকাতাম। অরূপ বাবু তো পুরো ব্যাপারটায় খুব সেফ খেলতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, এটা আমাদের সকলের মনে হয়েছে। কিন্তু একেই বোধহয় বলে ধর্মের কল বাতাসে নড়ে। আমি অপমানটা ভুলিনি। পরমব্রত যোগ দেবে বিজেপিতে। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি যেই মানুষটার সঙ্গে বসে রয়েছি দেখতেই পাচ্ছেন, আমার সঙ্গে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত চট্টোপাধ্যায়কে যে এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রিতে যা নিয়ে বিতর্ক, তা শুধুমাত্র রাজনৈতিক নয়, সাংস্কৃতিকও বটে। একসময় তৃণমূলের বিভিন্ন প্রচারে তাকে দেখা গিয়েছিল এবং পালা বদলের পর, রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর তাকে অনেকভাবে অনেক কিছু বলতে শোনা গেছে, যা একেবারেই অনেকের কাছে অনভিপ্রেত। একদিকে বিশ্বাস ব্রাদার্সের যা নিয়ন্ত্রণ নীতি বা ফেডারেশনের নিয়ন্ত্রণ নীতি, তা নিয়ে তিনি মুখ খুলেছিলেন এবং আবার তা নিয়েই তিনি আবার মুখ খুললেন। পরমদা, এত দিন সময় লাগলো কেন এই বিষয়টা নিয়ে কথা বলতে? তৃণমূলের বিভিন্ন প্রচারে আমায় দেখা যায়। শেষ বেলায় একদম আমি দুদিন প্রচারে গেছিলাম। মঞ্চে দেখা গিয়েছিল? কোন মঞ্চে? ইয়ের সময়, যে যখন আমাদের ভাসানের এই যখন মেগা র্যালি, ওটা মানে সেখানে ধরো মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, হ্যাঁ মানে মুখ্যমন্ত্রীর পুজোর কি হতো, ওটা পুজো কার্নিভাল। সেই কার্নিভালের মঞ্চে আমি নিমন্ত্রিত ছিলাম। সেখানে আমি সাধারণ আসনে বসতে গেছিলাম, তো উনি আমাকে বলেছিলেন যে পাশে এসো। তো উনি বললে তো আর না করতে পারি না, তাই জন্য উঠে যাও। তবে তার আগে আমি একটুখানি এটার প্রেক্ষাপটটা বলি। সেটা হচ্ছে যে যেভাবে ধরো আজকে নিউজগুলো ফ্রেমড হচ্ছে বা ইয়ে হচ্ছে, এবং আমি শুধু তার সবসময় সংবাদ মাধ্যমকে দোষ দেওয়াও যাবে না, কারণ আমি দেখছি যে যারা আমার থেকে অনেক বেশি সংখ্যায় প্রচারে গেছিলেন, তারা মানে 4 তারিখ রাত্রি থেকেই দেখছি ভীষণভাবে ভারতীয় জনতা পার্টি নতুন সরকার গড়াতে তারা ভীষণ খুশি এবং তারা আনন্দিত ইত্যাদি, তারা সবাই স্বাগত জানাচ্ছেন ইত্যাদি প্রভৃতি দেখতে পাচ্ছি। এবং তার ঠিক মানে ইমিডিয়েটলি পরেই যেহেতু আমি ফেডারেশনের বিষয়টা নিয়ে কথা বলেছি, সেজন্য হয়তো একটা এরকম সমীকরণ তৈরি হচ্ছে যে ও বাবা, এও তো পরমব্রত তো এদের মতোই, এরাও খুব খারাপ বাংলায় বলতে গেলে রাতারাতি ঘুরে যাচ্ছে। আমি ওই একটা শব্দ ব্যবহার করছি না, শব্দটা আমার ভালো লাগে না, তাই জন্য পাল্টি নামক শব্দটি। এরাও এখন চেষ্টা করছে ইয়ে করতে, উনিও তাই করছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি শুভঙ্কর, আমার জার্নিটা অনেক বেশি কমপ্লেক্স, অনেক বেশি কমপ্লিকেটেড। এবং সত্যিটা আমি যদি বলি, যেটা বলবো সেটা, আমি কখনো তৃণমূল করিনি, আমি তৃণমূল জয়েনও করিনি, একদমই করিনি। বা আজকে যখন নির্বাচন পরবর্তী পর্বে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ যারা তৃণমূলের কর্তা ব্যক্তি, এমনকি প্রার্থী বা প্রাক্তন প্রার্থী, তারা প্রচুর বিষোদ্গার করছেন। তারা তাদের রাজনৈতিক জায়গা থেকে, তাদের দলের আভ্যন্তরীণ কোন্দল থেকে করছেন বা কি থেকে করছেন সেটা তারা জানেন। আমার জিনিসটা বলতে গেলে, যাত্রাপথটা বলতে গেলে একটু ফিরে যেতে হবে। হ্যাঁ, সেটার জন্য আগে যেটা বোঝা দরকার সেটা হচ্ছে আমার রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্টটা একটু বোঝা দরকার। তার আগে একটা কথা বলি, আমি গত একটা বছর সময়ের মধ্যে বা ধরো আমি বলবো গত সেপ্টেম্বর থেকে আজকে এই মে মাসের মাঝামাঝি আমরা বসে আছি, এই সময়ের মধ্যে আমি দুদিন কেঁদেছি। দুটো স্পেসিফিক দিন আমি কেঁদে ফেলেছি। একটা দিন হচ্ছে ওই ফেডারেশনের সঙ্গে তো নয়, আসলে ফেডারেশনের সঙ্গে আমার কোনো বিবাদ কখনো ছিল না। ফেডারেশনের সভাপতি যেভাবে চালাতেন ফেডারেশনটা, এবং যখন আমি সেই চালানোটার বিরুদ্ধে আমরা কয়েকজন দাঁতের দাঁত চেপে লড়াই করে বহু মাস ধরে সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়, সেটা আসছি, সেটা আরেকটা চ্যাপ্টার, সেটা নিয়ে কথা বলতে হবে। বাট তারপরে যখন আমাকে আমার কোম্পানির দিকে তাকিয়ে বাধ্য হয়ে যখন আমাদের পিটিশনটা ডিসমিসড হয়ে যায়, তারপর যখন আমাকে একটা সেটেলমেন্ট করতে হয় এবং একটি ভিডিও ফেসবুকে আমাকে পোস্ট করতে হয়, সেইটা পোস্ট করার পরে আমি যখন আবার শ্যুট শুরু করি, আমি যখন প্রথম শ্যুটে যাই প্রায় ধরো 7-8 মাস পরে হবে। হ্যাঁ, এমন একজন মানুষ আমাদের প্রোডাকশন, যাকে আমরা প্রোডাকশন দাদা বলি আর কি, তাদের মধ্যে একজন আছেন যিনি আমার প্রথম দিন 1999 সালের নভেম্বর মাসে
দিন আমি প্রথম ইন্দ্রপুরী স্টুডিওতে আমি ঢুকেছিলাম কাজ করতে, একটা বাচ্চা ছেলে হিসেবে হাফ চকলেট নামক সিরিয়ালটিতে। সেই দিন যে লোকটি আমাকে দেখে বলেছিল তোমার নাম কি, চা খাবে না ব্রেকফাস্ট করেছো ইত্যাদি, তিনি আজও কাজ করেন এবং তিনি আমায় তুই বলে সম্বোধন করেন এবং আমার কাছে সেটা খুব আদরের। হ্যাঁ, তিনি আমার ছেলের অন্নপ্রাশনেও নিমন্ত্রিত ছিলেন, তিনি ছিলেন ওই শ্যুটটাতে। আমি শ্যুটটাতে যাওয়ার পর আমি ঢুকি, সকালবেলা ঢুকে রেডি হয়ে যখন সেটে গেছি, আমাকে ধরে আমার সাইডে নিয়ে গিয়ে আমার হাতটা চেপে ধরে, আমি বুঝতে পারছি ওরও চোখে প্রায় জল চলে এসছে। আমাকে উনি বলেন যে আমরা সব জানি কি খারাপ লেগেছে, আমি কিছু তোকে বলে বোঝাতে পারবো না, আমরা কিছু বলতে পারিনি, প্লিজ কিছু মনে করিস না, ভেরি সরি। হ্যাঁ, কি খারাপ লেগেছে, এখন ভাবিস না, আর কাজ আমাদের সবাইকে কাজ করতে হয়, প্লিজ চুপচাপ এখন কাজ কর, তারপর সময় বলবে। ওই দিনটা আমি শুটিংয়ের থেকে আমি তখন বলি যে আমাকে একটু 5টা মিনিট দাও বলে আমি আমার মেকআপ ভ্যানে ফেরত যাই এবং এই আমি 5-7 মিনিট হাউ হাউ করে কাঁদি কিছুটা সময়। আর একটা ঘটনা, সেটা আর একটু সাম্প্রতিক, সেটা আমি বলবো বোধহয় এপ্রিল মাসেরই গোড়ার দিকে বা মার্চের এন্ডে, যখন ওই দেবের কথাবার্তা শুনে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে একটা পালা বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইন্ডাস্ট্রির ভিতরে আর কি। রাজনৈতিক বলছি না, আমি বলছি জাস্ট মানে কার শাসনভার কার হাতে থাকবে সেটার একটা। আমি 10তলা বিল্ডিংয়ে শ্যুট করতে উঠেছি, তো আমার সঙ্গে প্রায় 6-7 টেকনিশিয়ানরা উঠেছেন। তো আমাকে তখন বলছে যে দাদা, লিফটটা উঠছে, আমাকে ওরা বলছে দাদা তোমাকে নিয়ে আস্তে আস্তে আমাদের কথা হচ্ছে। তাহলে আমি কী ব্যাপার, কী কথা? তখন ওরা বলে যে আমরা আলোচনা করছিলাম যে এখন যে মনে হচ্ছে যে চেঞ্জটা হতে চলেছে, তুমি বা তোমরা এই লড়াইটা শুরু না করলে কিন্তু হতো না। এবার এটা শোনাতে আমি তখন দাঁতে দাঁত চেপে চুপ করে থাকি। আমি আবার মেকআপ রুমে গিয়ে, বাথরুমে গিয়ে কিছুটা সময় আমার আবার চোখের জল পড়ে। তার কারণ আমরা জানতাম এক্স্যাক্টলি আমরা কিসের বিরুদ্ধে লড়ছি এবং কেন লড়ছি। সেটাকে যেভাবে সেটা চলে, তার কি বলবো, তার প্রবাহটা যেভাবে যায় এবং শেষ অবধি যে পরিস্থিতিতে এবং যেভাবে আমাকে অ্যাপোলোজাইজ করতে বাধ্য করা হয়, সেটার অপমানটা এবং সেটার না, আমি একদম ফ্রন্ট লাইন থেকে লড়তাম, সেটা সবাই দেখেছি। যে পরিস্থিতিতে আমাকে সেটা সেই জায়গা থেকে, সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে আসতে হয়, সেটা আশা করি আমার যারা আমার সঙ্গে মানে লড়ছিলেন তারা কিছুটা হলেও জানেন। আমি জানি যে কবিতা বা অনির্বাণ জানি, আমি জানি, বাকিদের কথা বলতে পারবো না। সেটার জ্বালাটা বা সেটার খারাপ লাগাটা তো আমার ভিতরে রয়ে গেছিল, তো 1 সেকেন্ডের জন্য যায়নি, সেইটা বেরিয়ে আসতে চাইছিল। এটা আমার মনে হলো শেয়ার করা দরকার, এই দুটো ঘটনা। এবার আমি তোমাকে বলি যে তুমি যেটা জিজ্ঞেস করলে যে প্রচার এত দেরি হলো কেন, তার কারণটা হচ্ছে দুটো দিক আছে, সেটাই বলছি যে আমার একটা অতি দক্ষিণপন্থী রাজনীতির বিরোধী একটা স্ট্যান্ড পয়েন্ট বহুদিন ধরে আছে। আমি একটা বামপন্থী পরিবারে বড় হয়েছি, আউট অ্যান্ড আউট, এবং আমরা যখন থেকে দেখলাম যে দক্ষিণপন্থী রাজনীতির পশ্চিমবাংলায় বারবারন্ত হচ্ছে, সেই সময় থেকে আমরা আমাদের মতো করে সেটার একটা সমালোচনা, প্রতিরোধ সেটা আমরা করতে থাকি, যেটার ভিত্তিতে একটা নাগরিক মুভমেন্ট তৈরি হয় 2021-এর নির্বাচনের আগে, এবং যেটাকে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীরা সবাই ইকুয়ালি যেটাকে মোটামুটি কাজে লাগিয়েছিল। তো সেই সূত্রে আমার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি যোগাযোগ হয়, একটি তৈরি হয়, এবং উনি হঠাৎ করে নির্বাচনের পর একটি আমাকে পদ দেন, বলে যে একটা কোল মাইনিং এর একটা বড় প্রজেক্ট হচ্ছিল দেউচা-পাচামি, তার চেয়ারম্যান হতে পারেন। আমার প্রথম প্রশ্নটা ছিল যে আমি কি করবো, মানে এটা তো আমার ক্ষেত্রই না। এবার ওনার যে ধরনটা ছিল, উনি সেই ধরন থেকে আমাকে সেটা দিয়ে দেন, বলে যে না, তোমায় করতে হবে। এবং প্রথমে আমাকে বলা হয়েছিল যে প্রচুর নানা রকম ফিল্ড থেকে ক্রেডিবল লোকজন নিয়ে এসে সেটা তৈরি করতে হবে, সেটা আমি চেষ্টাও করেছিলাম। এবং তারপর বলা হয় এটা কমপ্লিটলি ভলান্টারি সার্ভিস হবে, এর মধ্যে কোনো পয়সা করে ইনভলভ থাকবে না। ঠিক আছে, মানে এটা আমি করে দেবো আপনি বলছেন বলে, বাকিরা করবে কিনা আমি বলতে পারবো না। তো বাকিরা অনেকেই ব্যাক আউট করে যায়, কেননা একটা মিনিমাম অনারিয়াম তারা এক্সপেক্ট করেছিলেন। যখন তারা দেখলেন যে তারা পাবেন না, তারা অনেকে চলে যান, আবার অনেকে থাকেন।
এবং তারপরে 1 বছর আমরা প্রায় 4-5 বার গেছি ওইখানে, এবং গিয়ে ওখানে মানুষজনের সঙ্গে কথা বলেছি। আমাদের কাজটাই ছিল নিরপেক্ষ কমিটি হিসেবে তুলে আনা যে মানুষজন কিভাবে রিয়াক্ট করছেন। এই যে ওখানে অত বড় একটা প্রজেক্ট হবে, মানুষজন তো ডিসপ্লেসড হবে, তারা কিভাবে রিয়াক্ট করছেন, তাদেরকে ঠিক মতো কম্পেনসেশন প্যাকেজের কথাটা বলা হয়েছে কিনা, এবং গিয়ে দেখতে পাই যে একটা মেস হয়ে আছে ব্যাপারটা কমপ্লিটলি। তো আমরা 6 দফা রেকমেন্ডেশন পাঠাই লোকে এখানে, এবং খুব ইন্টারেস্টিংলি এনাফ, যেহেতু ওই সময় লোকে বুঝতে পারে যে মানে আমার রাজনৈতিকভাবে আমি হয়তো বাম মনোভাবাপন্ন হলেও সেই সময়তে যেহেতু তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা হিসেবে দেখছিলেন লোকে জিনিসটাকে, সেই জন্যে প্রচুর বামপন্থী মানুষও আমাকে নানা রকম অনেক কিছু বলেন, অনেক গালাগাল দেন, অনেক সমালোচনা করেন, which is absolutely fine, fair। মানে এরকম আমি শুনেছি আমি নাকি মোটামুটি নিজেই কয়লা তুলছি, কয়লা বেচে কোটি কোটি টাকা রোজগার করছি। মানে সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে কয়লা আজও ওঠেনি ওখান থেকে, এবং আমার উঠবে বলে বিশ্বাস নেই। হ্যাঁ, যা অবস্থা করা আছে জায়গাটার, এই সরকার যদি কিছু করতে পারে সেটা তাদের ব্যাপার, সেটা তারা জানবেন আর কি। তো আমরা বুঝতে পারি এটা মেস করা আছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, একটা ক্যারাবারাস কাণ্ড করা আছে। তো এবং আমি দেখি যে আমাদের কাজটা একটা পয়েন্টের পর করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, কেননা এতটাই রাজনৈতিক পুরো পরিস্থিতিটা। আমাদের যেটুকু কাজ ছিল সেই ফিডব্যাকটা দিয়ে এবং সরাসরি সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সেটা দিয়ে আমি 2022 সালে অব্যাহতি চাই ব্যাপারটা থেকে, যে এটা শুধুমুধু আমার কোনো লাভ হচ্ছে না, নিজের গাড়ির তেল পুড়িয়ে যাচ্ছি বারবার করে, এবং না পাচ্ছি কোনো টাকা, না পাচ্ছি সরকার থেকে কোনো অর্থকরী সাহায্য বা কোনো মানে মাইনে যাকে বলে, শুধুমুধু খাটছি এবং শুধুমুধু বদনাম হচ্ছে ব্যাপারটা থেকে। তো বেরিয়ে আসি, এবং তারপরেই ওই 2022, 23, 24, বিশেষ করে 24-এ যখন আরজি করের ঘটনাটা ঘটে, এবং আমরা বিভিন্ন সভায়, সেটা রাস্তাতেই হোক বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হোক, যখন মন খুলে যখন সমালোচনা করতে আরম্ভ করি শাসক দলের, সেই সময় ওই 22, 23, 24 জুড়ে একটা আমার সঙ্গে শাসক দলের একটা বিরাট দূরত্ব তৈরি হয়, যেটা আগে একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল 2021 সালে। হয়তো আমরা একদম সত্যি কথা, আমরা মন্দের ভালো বা লেসার ইভিল যাই বলো না কেন সেটা মনে করেছিলাম আর কি। সেই দূরত্বটা সেটা একদম থাকে না সেই সম্পর্কটা, এবং একটা বড় দূরত্ব তৈরি হয়ে যায়। ইন্টারেস্টিংলি যেটা হয়, 2024-এ আরজি করের ঘটনাটা ঘটার ঠিক আগে রাহুল মুখার্জিকে নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বড় একটা ঘটনা ঘটে, যেটা কে কেন্দ্র করে সকলেই মনে করে, সকলের সমস্ত ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডাররা মনে করেছিল, বিশেষ করে যারা পরিচালক, সমস্ত পরিচালক সবাই এসেছিলেন। দুদিনের সাংঘাতিক সর্বাত্মক একটি বন্ধ হয়েছিল, প্রযোজকরা এসেছিলেন। তারা মনে করেন যে এই যে ফেডারেশনের মানে সভাপতি, তিনি মানে তথাকথিত শ্রমিক স্বার্থের নাম করে একটা অদ্ভুত সিস্টেম চালাচ্ছেন, যেটার ফলে ইন্ডাস্ট্রিটা ছোট হতে হতে হতে, কাজ কমতে কমতে সংকুচিত হচ্ছে প্রত্যেক দিন। সেইটার নিয়ে কথা বলার সঠিক সময় হচ্ছে এটা উপলক্ষ, এইটা রাহুলের জিনিসটা, সেটা নিয়ে কথাবার্তা বা আলোচনা হওয়ার প্রয়োজনটা আছে। খুব শিগগিরই আমরা দেখতে পাই যে রাহুল ঘুরে যায় এবং গিয়ে ক্ষমা টমা চেয়ে নেয় এবং বলে যে সভাপতি না থাকলে আমি কাজই করতে পারতাম না ইত্যাদি। ব্যাপারটা দেখলাম অন্যদিকে ঘুরে যায়, এবং আমরা জানি যে দেব, বুম্বাদা এবং গৌতম দা, ওরা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তারা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে যান, দিদির কাছে যান, এবং গিয়ে উনি বলেন যে একটা কমিটি তৈরি করা হয়। এবার এই কমিটিটার কথা শুনে আমরা সত্যি আশ্বস্ত হই। এরপরেই যেটা হয়, এরপরে আরজি কর ঘটে যায়। মানে এই কমিটির কথা হলো, আর তার বোধহয় দিন 5-6 মধ্যে আরজি করের ঘটনাটা ঘটে। তো তাই নিয়ে একটা যথারীতি একটা প্রচন্ড হুলুস্থুলু তাণ্ডব এবং হওয়ারই কথা, মানে এরকম একটা ঘটনাতে সেটা হতে থাকে। তাতে আমাদেরও রাস্তায় দেখা যায়, আমরা দেখি কমিটিটার কিছু হচ্ছে না। আমরা বারবার লিখতে থাকি, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায় না, এবং বুঝতে পারি যে এই গোটা জিনিসটাকে একটা রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হয়েছে। যে বলা হয়েছে যে আমরা সিপিএম, আমরা বিজেপি বা হোয়াটএভার, যাকে যেটা বলা যায় আর কি বলা হয়েছে, বিরোধী আর কি বলা হয়েছে, এবং আমরা একটা বৃহত্তর স্বার্থে ফেডারেশন ভেঙে দিতে চাইছি ইত্যাদি। হ্যাঁ, এই কথাগুলো প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে, দিদির কাছে সম্ভবত পৌঁছানো হচ্ছে।
বুঝতে পারি আমরা। এবার আমার কারোর সঙ্গে তখন যোগাযোগ নিও না, আমরা বলতেও পারছি না, আমাদের অপেক্ষা শুধু কমিটি হয় না, গৌতম দা বলেন কোনো নোটিফিকেশনই হয় না। এইভাবে চলতে থাকে গোটা জিনিসটা। এর মধ্যে কলকাতা চলচ্চিত্র উৎসব চলে আসে ডিসেম্বর মাসে 2024-এর, এবং আমরা দেখি যে আমাদের সঙ্গে এতদিন যারা ছিলেন তারা আর নেই, কেউ, অধিকাংশই কেউ নেই। এবং তখন একের পর এক ভিডিও হচ্ছে না, ভিডিও তখনও হয়নি, তখনও ভিডিওর ওই তীব্রতাটা শুরু হয়নি তখন আর কি। তো তখন আমাদের মনে হয় যে তাহলে কি আমরা মানে একা পড়ে যাবো না তো। তখন আমরা অলরেডি এতটা ঢুকে গেছি এই পুরো বিষয়টার মধ্যে যে আমরা তখন আর ফিরে আসার উপায় নেই। আমরা আমাদের মতো করে লড়াইটা চালাতে থাকি, এবং তারপর যেটা হয়, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রথম শ্যুট করতে যান, এবং শ্যুট করতে গিয়ে জানুয়ারি মাসের এন্ডে উনি বাধার সম্মুখীন হন। কেননা ওনার প্রযোজককে ইমেল করে জানানো হয় যে আপনার পরিচালককে নিয়ে আমাদের অসুবিধে আছে। এবং এই আমাদেরটা, এটাতে আমি পরে একবার বলতে চাই, সেটা হচ্ছে এই টেকনিশিয়ানদের, যাদের সঙ্গে আমরা ছোটবেলা থেকে 25-26 বছর ধরে কাজ করেছি, যাদের সঙ্গে আমরা মানে ওঠা বসা করি, তাদের সঙ্গে তাদের বাড়ির কি হচ্ছে সব আমরা জানি, হ্যাঁ, মানে ট্রুলি একটা পরিবারের মতো সম্পর্ক, তাদেরকে বারবার শিখণ্ডি করে সামনে খাড়া করা হতো আর কি। তারা নাকি বলছে, তারা বলতেন না, তাদের বলার কোনো ক্ষমতাই ছিল না, সোজা কথা বলতে। হ্যাঁ, এটা হচ্ছে মানে সভাপতি তাদের দিয়ে বলাতেন, এবং বলা হলো যে কৌশিক গঙ্গোপাধ্যায়কে নিয়ে অসুবিধা আছে নাকি, তো তাকে মিটিংয়ে ডাকা হলো, তিনি গেলেন। তার তখন কাজ করার তাড়া ছিল, কিছুদিনের মধ্যেই দেখলাম তিনি একটা অ্যাপোলজি ভিডিও মতো করলেন, করে উনি বললেন আমরা আবার কাজ শুরু করছি ইত্যাদি। এবং এরপরে একে একে নিভিল দেউটি, ঠিক আছে, একটা করে উইকেট পড়তে থাকলো। যে যখন কাজ শুরু করতে যাচ্ছে, তারা যদি কোনো রকম ভাবে এই যে নিয়ম কানুন ইত্যাদিতে যেভাবে জিনিসটাকে বাঁধা হয়েছিল, যে অদ্ভুত এগ্রিমেন্ট ইত্যাদি ভাবে গোটা জিনিসটাকে সাজানো হয়েছিল, সেইগুলোর যে যখন কোনোভাবে সমালোচনা করছে, তারা যখন কাজ করতে যাচ্ছে, তাদের বলা হচ্ছে না, ফেডারেশনের আওতাভুক্ত যে কোনো গিল্ডের কোনো মেম্বার তাদের সঙ্গে কাজ করবে না। তো তাদের বলা হচ্ছে, সবাই আস্তে আস্তে ভিডিও করতে আরম্ভ করলো। যে এক্সিস্টিং ডিরেক্টর গিল্ডটা প্রায় ভেঙে দেওয়া হলো, এবং পুরনো একটি ডিরেক্টর গিল্ড আবার নতুন করে চালু করা হলো। সকলে মানে সেটা জয়েনও করলেন। এবং আমার এখনো মনে আছে যে ফেব্রুয়ারি মাসে সৃজিত রায়, টেলিভিশন নামকরা টেলিভিশন প্রডিউসার এবং ডিরেক্টর, তিনিও যেহেতু আমাদের সঙ্গে ছিলেন, তাই জন্যে তার সেট কনস্ট্রাকশন বন্ধ করে দেওয়া হলো, সরাসরি ফোন করে, একদম সভাপতির ওখান থেকে ফোন হলো যে না, সেট কনস্ট্রাকশন করা যাবে না। তো সেটা নিয়ে আবার একটা বন্ধ হলো, একদিনে, তার বেশি হলো না, কেননা চ্যানেলরা বললেন যে আমরা পারবো না বন্ধ করে রাখতে, এবং ইত্যাদি। তো তখন একটা মিটিং হলো ফেব্রুয়ারি মাসে। সেই ফেব্রুয়ারি মাসের মিটিংয়ে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, ওরা বসলেন। সেই মিটিংতে আমি ছিলাম। তারা বসে বললেন যে আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা কি করবেন, আপনারা কোর্টে যাবেন না আপনারা আমাদের সঙ্গে বসে মেটাবেন জিনিসটা। তখন আমাদের তরফে বলা হলো, আমি ছিলাম না, আবার বাকিরা বললেন যে না, আমরা বসে মেটাতে চাই। আমাদের একটাই বক্তব্য, বারবার বলা হচ্ছে আমরা ফেডারেশন ভেঙে দিতে চাইছি, বারবার বলা হচ্ছে আমরা টেকনিশিয়ান বিরোধী, আমরা ঠিক উল্টো। আমরা বলছি সারা ভারতবর্ষে যে নিয়মে কাজ হয়, তাতে সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজের ভলিউম প্রত্যেক দিন বাড়ছে, আমাদের এখানে কমছে। তার কারণ একটা চোকটাপ সিচুয়েশন তৈরি করা হয়েছে। হ্যাঁ, সেই চোকটাপ সিচুয়েশন কিভাবে, তা সেটা আমি মানে অনেকবার বলেছি, আবারও বলতে পারি চাইলে, অসুবিধা নেই কোনো। হ্যাঁ, এবং সেটা হয়তো এটা তার পরিসর নয়, সেখানে যাচ্ছি না, অনেক দীর্ঘায়িত হয়ে যাবে সাক্ষাৎ। তো যাই হোক, তো সেখানে বলা হলো যে আমরা বসেই কথা বলতে চাই। ঠিক আছে, 15 দিন পরে বসার কথা হলো। 15 দিন পরে কোনো উচ্চবাচ্য নেই কারোর, বারবার তাদেরকে ইমেল করা হচ্ছে মাননীয় মন্ত্রীদের, কেউ শুনছে না। ফাইনালি মার্চ মাসের সম্ভবত 12 বা 13 তারিখ আমাদেরকে ডাকা হলো রাধা স্টুডিওতে একটি মিটিংয়ের জন্য। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং আমরা গেলাম। আমি নাম করেই বলছি, আমি গেছিলাম, কবিতা গেছিলেন, ইন্দ্রনীল রায়চৌধুরী গেছিলেন, সুব্রত সেন গেছিলেন, সুদেষ্ণা রায় গেছিলেন, আর বিশ্ব বলে একটি আমাদের একজন ছিলেন। তাতে আমাদের বলা হলো যে তোরা যা যা এর মধ্যে কেস করেছিস, এর মধ্যে কেস বলতে আমরা সিসিআইতে একটা কমপ্লেন জমা দিয়েছিলাম, আর এছাড়া সভাপতি আর কি, এখন প্রাক্তন সভাপতি বলবো, কারণ তিনি নিজেই বলেছেন তার মেয়াদ ফুরিয়ে গেছে। সো প্রাক্তন সভাপতি একটা কমেন্ট করেছিলেন পরিচালকদের নামে, 60% পরিচালকরা মানে যৌন হেনস্থাকারী। হ্যাঁ, সেটার বিরুদ্ধে আমরা একটা মানহানির মামলা করেছিলাম।
তো আমাদের বলা হলো ওটা নাকি উনি করেননি, ওটা নাকি মিস করতে, আমাদের মামলাটা তুলে নিতে হবে। আমরা বললাম এক কথায় তুলে নেবো, কোনো অসুবিধা নেই, আমরা তো একসঙ্গেই কাজ করি, কোনো অসুবিধা নেই। শুধু আমাদের বক্তব্য হচ্ছে ওরা একটু আমাদের সঙ্গে বসুক। ওরা বলতে কি না, সভাপতি এবং তার যে সঙ্গের, তার যে ক্লাউডটা, তার যে সঙ্গের মানে তার সবকটা গিল্ডের, অধিকাংশ গিল্ডের সেক্রেটারিরা, তারা তাদের যে তার আশপাশের লোকজনরা, তারা একটু বসুন, আমাদের কথাগুলো শুনুন। বা ঠিক আছে, আমরা তোদের এক্ষুনি জানাচ্ছি যে কবে বসবে। ওই দিন চলে এলাম আমরা, তারপরের দিন কাটলো, তারপরের দিন কাটলো, তারপরের দিন কাটলো, প্রায় 5-6 দিন কেটে গেল, কোনো কিচ্ছু হলো না। এবং তারপরে বিদুলা বলে একজন পরিচালক, সে নিজের মতো করে একটি কেস করেছিল, ইয়েতে একটি পিটিশন করেছিল কোর্টে, সেটাকে কোর্ট ডেকে, মহামান্য আদালত সেটাকে ডেকে নিল। এবার ডেকে নেওয়ার পর সেই প্রসিডিং যখন শুরু হলো, এবং আমরা যখন দেখছি যে আমাদের যাবতীয় কথাবার্তা একটা ভাঙা দেয়ালে মানে লেগে ফেরত চলে আসছে, এবং এর মধ্যে আমাদের দিক থেকে সমস্ত প্রথিতযশা নাম করা পরিচালকরা তারা চলে গেছেন ওদিকে আর কি, মানে বাধ্য হয়ে গেছেন, আমি কাউকে বিয়ে করছি না, তারা বাধ্য হয়েছেন, তাদের প্রত্যেকের কাজ শুরু করতে গেছেন এবং তারা আটকে গেছেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তাই তো তখন আমরা রিট পিটিশন করলাম, এবং রিট পিটিশন করার পর এপ্রিলে ভীষণভাবে আমাদের পক্ষে একটি রায় এলো। আমি তখন একটাই কথা বলেছিলাম যে রায়টা খুবই খাতায় কলমে খুবই ভালো, শুধু আমি আমার মানে যারা সঙ্গে ছিলেন তাদের বলেছিলাম যে একটাই কথা মাথায় রেখো, সভাপতি কিন্তু সবাইকে দিয়ে বলাবে যে তারা কাজ করতে যেতে চান না আমাদের সঙ্গে, এবং ঠিক তাই হলো, তারা কাজ করতে যেতে চান না বলা হলো। এবং তারপরে মে মাসের 1 তারিখ, 1 মে একটি মিটিংয়ে টেকনিশিয়ান স্টুডিওতে জানানো হলো যে আমরা হচ্ছি অশুভ শক্তি এবং আমাদের সঙ্গে কারোর কাজ করা যাবে না। সেটা অবভিয়াসলি পাবলিকলি তো বলতে পারেন, সেটা আলাদা করে বলা হলো, এবং সেই মর্মে একটি গোপন সার্কুলেট করা হলো যে এই 16 জন না 17 জন বহুরূপী পরিচালক তারা এই করছেন, এদের কারোর সঙ্গে কাজ করলে আমরা তার দায়িত্ব নিতে পারবো না, এই ভাষায় প্রত্যেককে জানিয়ে দেওয়া হলো। প্রত্যেকে বুঝলো এটার মানে কি, এবং কেউ আর আমাদের সঙ্গে কাজ করতে রাজি হলো না। এবং সেটা শুধু পরিচালক হিসেবে না, আমার কয়েকজন ছিলেন আমাদের মধ্যে, যেমন আমি, অনির্বাণ, সুদেশ নাদি, আমরা পরিচালনা ছাড়াও আমরা অভিনয় করি, মানে আমার তো প্রাথমিক পরিচয় বা অনির্বাণের প্রাথমিক পরিচয় অভিনেতা হিসেবে। তাদের বলা হলো যে না, অভিনেতাও করা যাবে না। সব জায়গা থেকে আমাদের জানিয়ে দেওয়া হলো সরি বাবু, পারছি না তোকে নিতে। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে কেন, তোমরাই তো শুরুর দিকে এতটা সমর্থন, না বুঝতেই পারছিস আমার তো আরো 20টা জিনিস চলে, সেখানেও যদি নন কোঅপারেশন করে আমাকে শুটিং আটকে দেয়, তাহলে আমার তো একটা পাইপলাইন আছে, আমি কাজটাকে চালিয়ে নিয়ে যাবো কি করে, সরি রে বলে সবাই সরি বলল। আচ্ছা ঠিক আছে। তো এইভাবে লড়াই চলতে থাকলো, এবং মে মাসে যখন গরমের ছুটি পড়লো, সেই গরমের ছুটি থেকে, এবং আমার যখন সন্তান হচ্ছে, আমি যখন হাসপাতালে, সেই সময় আমি খবর পাচ্ছি হাসপাতালে শুয়ে কন্টিনিউয়াসলি দেখছি যে আমাদের সঙ্গে 2 জন, অমিত বলে একটি ছেলে ধারাবাহিক পরিচালনা করত, এবং অয়ন মজুমদার, কোথায় নামটা মনে পড়ছে না আমার, পদবিটা মনে পড়ছে না, অয়ন ভালো নাম, অয়ন সেনগুপ্ত একটি খাবারের দোকান ছিল ভবানীপুরের ওখানে। তো সেই দোকানে লোক পাঠিয়ে তাকে থ্রেট করা হয়েছে, এবং অমিতের সেটের বাইরে ক্রমাগত, একমাত্র অমিতের কাজটা চালু ছিল বলে ওর কাজটার সঙ্গে সকলে মানে ওর কাজটা চলছিল। তো অমিতকে সে বলা হলো যে না, তুমি হয় তোমার কাজটা আমরা 1 মাস চালু রেখেছি, চালু কাজ বলে, ধারাবাহিক বলে, তুমি যদি সরি না বলো, ওখান থেকে বেরিয়ে না আসো, তাহলে তোমার কাজ আমরা বন্ধ করে দেবো। তো বাধ্য হয়ে সেই ধারাবাহিকের যিনি প্রযোজক ছিলেন, যে চ্যানেল, তারা ওকে ফোর্স করলো অ্যাপোলজি। হঠাৎ দেখলাম একটা ভিডিও সার্কুলেট করা হলো যে কি আমরা কতটা ভুল এবং ওরা কতটা ঠিক, আমরা সাংঘাতিক খারাপ কাজ করছি, এবং তাতে সৃজিত রায়ও তাতে বক্তব্য দিচ্ছেন, অমিতও দিচ্ছে বক্তব্য, অয়ন সেনগুপ্ত দিচ্ছে, বিভিন্ন লোক দিচ্ছে। তো আমরা বুঝলাম যে আচ্ছা, ব্যাপারটা এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে গোটা জিনিসটাকে। ঠিক আছে, আমরা তো লড়তে নেমেছি, এবং লড়াইটা কিসের জন্য নেমেছি? আমরা লড়তে নেমেছি, আমাদের বক্তব্য এটাই ছিল যে ফেডারেশন একটা নিয়মাবলী তৈরি করেছিল, লিস্ট অফ নিয়ম, যে নিয়মে কাজ করতে হবে। তার মধ্যে বলা আছে যে একমাত্র তাদের গিল্ড মেম্বার নিয়েই কাজ করা যাবে,
তাদের আওতায় যে গিল্ডগুলো, অন্য কোনো গিল্ড এখানে অ্যালাউড নয়। যদি নিতে চাই তাহলে তাদের একটা মিনিমাম কোটা আছে, তার ওপরে নিতে চাইলে নিতে পারি আর কি। হ্যাঁ, এবং মিনিমাম প্রত্যেক দিন লাগুক না লাগুক কিছু লোক নিতে হবে। তা আমরা এটা খুব ভালো করে জানতাম যে এই নিয়মটা বেশ অনেক বছর ধরে চলছে এবং এতদিন অনেক লোক মেনে এসেছেন। এটা রাতারাতি পুরো আমূল বদলে ফেলে একদম একটা ইউটোপিয়ান ভাবনা ওটা। আমরা প্রথম থেকে এটাই বলেছিলাম যে যাতে আরও অনেক কাজ হয় ইন্ডাস্ট্রিতে, সেটার রাস্তায় এটি একটি অন্তরায়, এটা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের 5-6টি পয়েন্ট আছে, 5-6টি পয়েন্ট আপনারা শুনে নিন। হ্যাঁ, আমাদের লাভ, টেকনিশিয়ানদের লাভ, সবার লাভ, এইটুকু বলার চেষ্টা করেছিলাম। তো হলো না সেটা না হওয়ার পরে, মানে হলো না, মানে ওই লড়াই চলতে থাকলো, দুজন বেরিয়ে গেল এবং জুন জুলাইতে আমার প্রথমে আমার পরিচালনা বন্ধ করা হয়েছে। মানে বন্ধ মানে কি, বলে দেওয়া হয় যে আমাদের গিল্ডের কোনো টেকনিশিয়ান তোমাদের সাথে কাজ করবে না। এবার তুমি চাইলে বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করো, তোমার যদি ক্ষমতা থাকে। সেটাও প্রথম দিকে আটকাবার চেষ্টা হয়েছিল, 2-1 করার চেষ্টা করেছিল, বাট তারপরে সেটা ওরা আটকাতেন না, কিন্তু এনশিওর করতেন সেরকমভাবে তৈরি কোনো ছবি বা যাতে রিলিজ না করে। এবং সেরকমভাবে মানে যদি আমরা কোনো প্ল্যাটফর্মকে গিয়ে বলতাম বা কোনো চ্যানেলকে যদি বলতাম যে আমরা তো ওই লিবার্টি তো আমাদের কোর্ট দিয়েছে, আমরা তো বা অন্য লোক নিয়ে এসে করতে পারি, চাই না করতে, আমরা একমাত্র ছোটবেলা থেকে যাদের সাথে কাজ করে এসেছি এই আমাদের টালিগঞ্জের ইন্ডাস্ট্রির লোকজনদের নিয়েই, এই মেম্বার তাদের নিয়েই কাজ করতে চাই, শুধু যাতে সবার জন্য সমান হয় নিয়মটা, যাতে একটা প্রডিউসারও বাঁচে, একটা ডিরেক্টরও বাঁচে এবং টেকনিশিয়ানরাও বাঁচে, এইটা করতে চাই আমরা। হ্যাঁ, কিন্তু যখন বলছে যে কেউ কাজ করবে না, তখন আমাদের তো কাজ করতে হবে। তখন বাধ্য হয়ে যদি আমরা বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করি, তখন সবাই বলছে না রে, সেটা করতে পারবো না, সেটা করলে সেটা আমরা দেখাতে পারবো না, তাহলে আমাদের অন্য সব অপারেশনস বন্ধ করে দেবে ওরা এসে। হ্যাঁ, ওরা এসে মানে উনি এসে, সোজা কথা। তো এভাবে চলতে থাকলো। আমার প্রোডাকশন কোম্পানি তাদের যা যা প্রজেক্ট ছিল সমস্ত বন্ধ হয়ে গেল। এবং শুভঙ্কর, তুমি জানো কিনা জানি না যে আমাদের কোম্পানির সঙ্গে 2023 এবং 24 জুড়ে খুব বড় একটা স্ক্যাম হয়েছিল, যার জন্যে আমাদের কোম্পানির অনেক কোটি টাকা দেনা আছে এবং সেটা একটা পিওর স্ক্যাম, একটা ফ্রড হয়েছিল। যিনি সেই ফ্রডটি করেছিলেন তিনি এখন জেলে আছেন, কিন্তু টাকাটা তো আমরা পাইনি। এবং এটা শুধু আমাদের সঙ্গে হয়নি, অন্য অনেকের সঙ্গেই হয়েছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের প্রত্যেকেই তাদের অন্য ব্যবসা আছে, তার পাশাপাশি তারা সিনেমাটা করতেন, কিন্তু আমাদের তো শুধু এটাই কাজ। তো সেই ঋণের বোঝাতে এমনিতেই আমি বা আমরা জর্জরিত ছিলাম, মানে আমার কোম্পানি। তার মধ্যেই যে কমপ্লিটলি সমস্ত যাকে বলে ভিটেমাটি চাটি করে দেওয়া হলো আর কি। তার ফলে প্রতি মাসে আমার স্যালারি দেওয়ার টাকা নেই কাউকে, আমার যে প্রত্যেক ইনভেস্টর যাদের টাকা ফেরত দিতে পারে তাদেরকে ইন্টারেস্ট পে করতে হয়। হ্যাঁ, তারা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, তারা বুঝতে পেরে গেছে এর মধ্যে যে এরা কাজও করতে পারছে না। এখন তারা বলতে আরম্ভ করেছে, ভাই আমি জানি না, আমার টাকা ফেরত দাও, বাড়ি বেচে ফেরত দাও প্র্যাকটিক্যালি। কিন্তু তাও দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে, এক এক করে সমস্ত পথ বন্ধ করে দেওয়া হলো। তখন আমি আর উপায়ন্তর না দেখে আমি ফাইনালি আমি দিদির কাছে যাই, অগস্ট মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে যাই। এবং আমি এই কথাটা একদিনের জন্য অস্বীকার করতে পারবো না যে যদি সত্যি সত্যি কেউ ওই সময়টাতে সাহায্য করে থাকেন বা অন্তত সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, সেটা কিন্তু উনি। তার কারণ কি, উনি আমাকে বলেন ক্লিয়ারলি, আমি সব জানি কি হচ্ছে। তা আমি তখন ওনাকে বলেছিলাম যে আপনি এতদিন ধরে কেন কোনো ব্যবস্থা নেননি, আপনি জানেন তো কি। উনি নিজেই বলেন যে আমি সব নিয়ম জানি, এটা বোকার মতো নিয়মে কাজ হয়, এগুলো কল্পনাই করা যায় না এই জিনিসগুলো, এটা কিভাবে জিনিসটা চালাচ্ছে একজন। বললাম যে আপনারই তো দলের লোক। এইটা যে তুমি বলছো যে আপনারই দলের লোক, আপনি জানেন বিষয়টা, এবং তারপরে কি মনে হয়েছে যে যেটা বলি না যে আমরা মানে মুখ্যমন্ত্রীরও বার সভাপতি, প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস, স্টেপটা শুনলেই বুঝতে পারবেন। উনি আমাকে বলেন আমাকে একটু নির্বাচন অবধি সময় দাও, ঠিক আছে, তারপর আমি নিজে ঢেলে সাজাবো জিনিসটা। আমি বুঝতে পারি ওকে ঠিক আছে। তখন আমাদের কেসটা আছে এবং উনি আরেকটা জিনিস করেছেন, উনি কমিটিটাকে রিঅ্যাক্টিভেট করে দিয়েছেন, ঠিক আছে। কমিটি বসতে আরম্ভ করে, কমিটির কে মেম্বার হবে, তারা কি স্ক্রুটিনি করবে, নিয়ম কানুন, এগুলো নিয়ে সমস্ত কথা হতে থাকে। সেটা আমি বুঝতে পারি সম্ভবত না, জানি যে সেই খবরটা পৌঁছে গেছে জায়গা মতো। তার ফলে যেটা হয় যে হঠাৎ করে আমি দেখলাম যে ওরা যেটা করলো, ওরা মানে সভাপতি যেটা করলেন সেটা হচ্ছে যে ইম্পাকে ডেকে নেওয়া হলো এবং ইম্পাকে ডেকে নিয়ে ইম্পার 4-5 জন প্রডিউসার তারা পার্টি হতে, তার মধ্যে আমাদের খুব চেনা একজনও আছেন, তাকেও জোর করা হলো। এবং আমি তার নামটা নিচ্ছি না এখানে,
সবাই জানেন। তাকে বলা হলো একটা পিটিশন করে কেসটাতে পার্টি হতে বলা হলো, এবং 10ই সেপ্টেম্বর এই এতজন প্রডিউসার মিলে গিয়ে কোর্টে বললেন যে আমরাও পার্টি হতে চাই, এটা কি করে হয় যে প্রডিউসারদের ইনভলভ করা হচ্ছে না ইত্যাদি হেনা তেনা। এই পুরো কেয়াসের মধ্যে মাননীয় আদালত যেটা করলেন সেটা হচ্ছে যিনি জিজ্ঞেস করলেন যে তাহলে কি কেউই কোনো দায়িত্ব নেবে না, আমরা তো একটার পর একটা রায় দিচ্ছি, সকলের দায়িত্ব ঝেড়ে ফেললো। মানে রাজ্য সরকারও পার্টি ছিল এটার মধ্যে, স্টেটও পার্টি ছিল, তো তারা বললেন যে আমরা কি করতে পারি, যদি ওরা পার্টি হতে চায় আমরাই বা কি করতে পারি। আর পার্টি হতে চাওয়ার প্রডিউসার অনেক ঝামেলা করলো, তার ফলে কেসটা পিটিশনটা ডিসমিসড হয়ে গেল। আমি এই ডিসমিশনটার আগে আমাদের সঙ্গে যারা লড়ছিলেন তাদেরকে আমি বলেছিলাম যে একটা কথা বলি, আমার কেন এই না মনে হচ্ছে এটা এই আইন আদালত দিয়ে আমরা খুব বেশি দিন টানতে পারবো না, আমার মানে লক্ষণগুলো ভালো ঠেকছে না। তো তার থেকে ভালো, যেহেতু আমি দিদির কাছে গেছি, দিদির সঙ্গে কথা বলেছি, আমি ওনাকে রিকোয়েস্ট করি উনি সৌরভবাবুকে ডাকুন, ডেকে সামনাসামনি আমরা বসে একটা আপাতত একটা রফা করি। হ্যাঁ, ঠিক আছে ভাই, আমরা যে কথাগুলো বলছি শোনা হলো, সেগুলো বিবেচনা করা হবে, বা একটা দুটো পয়েন্ট যদি ওরা শুনে একটা আপাতত আমরা কাজে ফিরি, কেন আমি কিন্তু আর পারছি না, মানে আমি ধরে রাখতে পারছি না। হ্যাঁ, কমপ্লিট। এবং সত্যি কথা বলছি, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যারা আমরা লড়ছিলাম তার মধ্যে সব থেকে বেশি স্টেক আমার ছিল, সব থেকে বেশি দায়িত্ব আমার ঘরে ছিল। আমার নিজের সংসার ছিল, আমার কোম্পানির ছিল, আমার কোম্পানির যারা স্টাফ তাদের সংসার আমার কাঁধে, আমার কোম্পানির ঋণের যে ঋণ হয়ে আছে যে ফ্রডটার ফলে সেটার বোঝা আমার কাঁধে। হ্যাঁ, আমার ইনভেস্টরদের টাকার আমি ওটা পারি না করতে, আমরা ওরকম লোক নই যে ভুলে যাবো যে কে ইনভেস্টর নিকুচি করেছে, আমি তো ডিরেক্টর অফ প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমি বলে দেবো যে আমি ব্যাংকরাপ্ট। হ্যাঁ, ওটা শিখিনি। এবং যাদের কাছ থেকে আমরা টাকা নিয়ে ছবিগুলো করেছিলাম, সেই যেটা পরে আর আমাদের পার্টনার বিক্রি করেননি, বা বিক্রি করে টাকা নিয়ে আমাদের আর দেননি, সেই লোকগুলি, তাদের মধ্যে অনেকে আমাদের খুব ঘনিষ্ঠ পরিচিত, তাদেরকে আমি বলবো টাকা ফেরত দিতে পারবো না সেটা বলতে, আমাকে তো তাদের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। তো আমি অনেকদিনই বলছিলাম যে আমার কিন্তু ব্যান্ডউইথটা ফুরিয়ে আসছে, আমি কিন্তু পারবো না আর টানতে বেশি দিন এই পিটিশন। এবং সেই জন্যই বলেছিলাম যে আপাতত আমরা মেটাই জিনিসটাকে। তখন আমার সহযোদ্ধারা বলেছিলেন যে না আমরা তো এতটা দূর চলে এসেছি, আর একটু দূর গেলেই আমাদের জয় দেখতে পাচ্ছি আমরা ইত্যাদি। কিন্তু যাই হোক, তো সেটা আমি একটু প্র্যাগম্যাটিক জায়গা থেকে কথাটা বলেছিলাম, তো সেটা আমার কথাটা তারা শোনেননি। এবং পিটিশনটা ডিসমিসড হয়ে যাওয়ার পর আমাদের হাতে আর কোনো অস্ত্রই রইল। তখন আমি আবার দিদিকে বললাম যে দিদি, আমার তো পিটিশনটাও ডিসমিস করে দেওয়া হলো, এবার আমি কি করবো, এবার তো সম্পূর্ণভাবে। উনি তখন বললেন যে না, তুমি কথা বলো, আমার বলা আছে, বলে দিয়েছি। তো তারপর এসের থেকে আমি কথা বলার চেষ্টা শুরু করলাম, এবং তখন আমাকে ইন্ডাস্ট্রি সিনিয়ররা সকলে বললেন যে দুটো কথা, সেটেলমেন্টটা করে নে, আর একটা কথা হচ্ছে ডিরেক্টলি সেটেল কর। হ্যাঁ, কারোর ভাই হয়ে যেত, কারোর ভাইয়ের থেকে বড় কথা মানে দিদির কাছে, দিদির সঙ্গে তোর কথা হয়েছে মানে এরকম ভাবিস না যে ব্যাপারটা অটোমেটিকলি রিজলভ হয়ে গেছে, কেননা এই ক্ষেত্রটাতে উনি আবার মাঝে মধ্যে মানে হ্যাঁ। তো আমি তখন সরাসরি ফোন করলাম একজন, ইনফ্যাক্ট প্রাক্তন মন্ত্রী অরূপবাবু, উনিও সাহায্য করতে আমাকে পারেননি, উনি ক্লিয়ারলি আমাকে বলে দিলেন যে তুই সরাসরি কথা বল। আমি সরাসরি কথা বলার জন্য ফোন করলাম, এবং তারপর 2 মাস ধরে ওইটা চলেছে। এবং আমাকে দিদি জিজ্ঞেস করেছিলেন কি হচ্ছে, আমি বলেছিলাম যে চলছে, আপনাকে আমি জানাবো কি হচ্ছে। একটাই জিনিস হয়েছিল, আমি এটুকু বলতে পারি শুভঙ্কর, যে যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি ওই সময় ঘনিষ্ঠতাটা বাড়িয়েছিলাম, এবং যেহেতু ওনার সঙ্গে আমার যোগাযোগ ছিল, সেটা সভাপতি জানতেন, সেই কারণে আর কি, মানে হয়তো আমি মোটামুটি একটা নরম ভাষায় ভিডিওটা করে আমি পার পেতে পেরেছিলাম আর কি, না হলে আরো অনেক অনেক অনেক। এই ভিডিওর বক্তব্যটা কার লেখা আসছি, এবং আমাকে বলা হয়েছিল যে ফেডারেশনের যা এই লিগ্যাল কেসটা লড়তে যা টাকা খরচ হয়েছে সেটা পুরো আমায় দিতে হবে বলা হয়েছিল। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, যদি আমরা জিততাম কেসটা, আমরা কি চাইতাম ফেডারেশনের কাছ থেকে টাকাটা? এটা তো একটা ন্যায়, এটা তো একটা ন্যায়ের জন্য লড়াই। হ্যাঁ, ঠিক আছে, তোমরা যেভাবেই হোক তোমরা হয়তো আমাদের কেসটাকে ডিসমিস করে দিয়েছো, না আমি তো পারবো না টাকা দিতে, আমাকে টাকা নেই, আমার কাছে ওই টাকাটা দেওয়ার টাকা নেই। তবে তখন প্রচণ্ডভাবে জোর করা হয় আমাকে যে দিতে হবেই টাকাটা। আমি দিতে পারিনি, তখন আমাকে প্রমিস করে একটা চিঠি লিখতে হয় যে আমি চেষ্টা করব দিতে আস্তে আস্তে। সেটা লিখতে হয়েছিল আমাকে।
এবং তারপরে এই ক্রমাগত স্বরূপবাবুর সঙ্গে লিয়াজও করে করে আমাকে বারবারই সিনিয়ররা, আমি যখন এত অপমানিত লাগতো আমি মাঝে মাঝে বলতাম যে আমি দিদিকে বলছি, মানে এটা কি হচ্ছে বলতাম, তখন আমার ইন্ডাস্ট্রি সিনিয়ররা এবং একজন মানুষ আমাকে, দিদি ছাড়া যদি আরেকজন কেউ হেল্প করে থাকেন, সেটা তার নামও আমি করবো না, তিনি একজন ইন্ডাস্ট্রি প্রডিউসার, তিনি আমায় খুব সাহায্য করেছেন এই সময়টাতে। তিনি বলেন যে করিস না, ওটা করলে আরো দেরি হবে, ওটা আরো সময় নেবে। এবং এই সময় আমাকে বলা হয় যে খুব মুশকিল তোমার সেটেলমেন্ট হওয়া, কেননা সমস্ত টেকনিশিয়ান তোমার ওপর ভীষণ রেগে আছে, কেউ তোমার সাথে কাজ করতে চাইছে না। আমি তখন বলেছিলাম যে তাই, যে টেকনিশিয়ানদের নিয়ে ছাড়া কোনোদিন কাজ করিনি আজ অব্দি, যে টেকনিশিয়ানদের 25 বছর ধরে চিনি একজনকে, আমাকে একবার তাদের সামনে দাঁড় করাও, আমার একটু কথা বলতে দাও একবার তাদের সঙ্গে, ঠিক আছে? আমি তাদের সাথে ডিরেক্টলি কথা বলি, তাদের যা অভিযোগ আছে আমি শুনে নেব, দেখি তারা কি বুঝে আছেন, তারা কি বুঝেছেন, সত্যিটা তারা বুঝেছেন কিনা। সেটা জীবনেও করতে দেওয়া হয়নি আমাকে। হ্যাঁ, না না না, ওটা করা যাবে না। সো মানে আমি যে লোকগুলোর সঙ্গে যারা কাজ করে হাতে কলমে, যারা আমাদের ভাই বোনেদের মতো, তাদের সঙ্গে আমি সামনাসামনি কথা বলতে পারবো না আমরা কেউ, হ্যাঁ, সেটা করতে দেওয়া হয়নি। এবং কোনো মিটিং ফেডারেশনের অফিসে হতো না, সবই হতো ওনার অফিসে। এবং সেখানে গিয়ে আমাকে বার করে গিয়ে ফাইনালি বলা হলো যে, নিজেকে তখন কি মনে হতো, মানে যে বারবার আমি যখন জাস্ট দাঁতে দাঁত চেপে আছি, আমি আমার সন্তানের মুখের দিকে জাস্ট তাকাতাম এবং তাকাতাম, আর আমি মনে মনে বলতাম যে একদিন আসবে, এই পাপের ঘোড়া ভর্তি যখন হয়ে যায় তখন উপচে পড়ে। হ্যাঁ, এবং মানে এই পাপের ঘোড়া ভর্তি হবে একদিন, বাপকেও ছাড়ে না, এটা এই একদম সত্যি কথা। এবং এই পুরো সময়টা জুড়ে আরো অনেক কিছু করা হয় এই সময়। যাই হোক, তো মোদ্দা কথা, ফাইনালি 20শে নভেম্বর আমাকে ভিডিওটা শেয়ার করতে বলা হয় এবং আমাকে বলা হয়েছিল যে আমি যখন ভিডিওটা করে অ্যাপ্রুভালের জন্য পাঠাতে হয়। কাকে পাঠিয়েছিলে? স্বরূপবাবুকে পাঠাতে হয়। এবং সেটা দেখে উনি তখন বলেন, এবং উনি মাথায় রাখতে হবে, উনি কিন্তু পুরো জিনিসটা টেকনিশিয়ানদের ঘাড় দিয়ে চালাচ্ছেন। হ্যাঁ, পুরো ওরা বলছে হ্যাঁ। এবং আমাকে বলা হয় যে আমি পাঠাই ভিডিওটা, আমার তখন উপায় নেই কোনো, আমার তখন জাস্ট মানে অফিস খুলতে পারি না আমি কোম্পানির, এই এমনটা অবস্থা। তো আমাকে অনির্বাণ একবার বলেছিল, পরমদা আমি জানি তুমি এরপর তুমি মরে যাবে, আমাকে বলেছিল একদিন ফোনে। তো এবং আমার সব থেকে খারাপ লাগে যে লোকগুলোর সঙ্গে, হ্যাঁ তাদেরও দোষ আছে, তারা আমার এই কথাটা শুনলে ভালো করতো, যেটা বলেছিলাম আর কি, তারা শোনেনি সেই সময় সেই কথাটা, যে বলেছিলাম যে আপাতত মেটাই, সময় আসবে পরে। বাট যাই হোক, তাদের সঙ্গে তো এতদিন লড়েছি, তাদের সঙ্গে তাদেরকে ছেড়ে দিয়ে, তাদেরকে মানে অ্যাব্যান্ডন করে প্র্যাকটিক্যালি আমাকে বেরিয়ে আসতে হলো। এবং ভিডিওটা করলাম, করে পাঠালাম, এবং আমাকে বলা হলো যে কিরকম লাগছে, এনার্জি কম ভিডিওটাতে, যে কিভাবে করলে এনার্জি বাড়বে এটাতে। ও প্রথমে তো টেক্সট নিয়ে চললো, একটা দু তিনবার মানে টেক্সট চেঞ্জ করানো হলো আর কি। অনেক কিছু বলা হয়েছিল লিখতে, রাখতে আমি বলেছিলাম অতটা পারবো। হ্যাঁ, এবং সেই সময়তে আমার সঙ্গে যিনি ছিলেন তিনি থাকার জন্য একটু সুবিধা হয়েছে। এবং আবারও বলছি, দিদির সঙ্গে আমার যোগাযোগ ছিল, এটা জানার ফলে সেই সময় কিছুটা হলেও সুবিধা হয়েছে। এইটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ থাকবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে যা ভাবুক, আমাকে তখন বাঁচতে হতো যেভাবে হোক। এবং তারপর যাই হোক, তারপর সেই ভিডিও বলা হলো যে একটু বেশি নিচ থেকে হয়ে আছে, ক্যামেরাটা ওপরে তোলো। হ্যাঁ, ওপরে তুলে আমি আবার রেকর্ড করলাম, তবে না আগেরটাই বেটার ইত্যাদি, এইগুলো করে। এবং মাথায় রাখতে হবে যে আমি একদিন বলেছিলাম যে আমি যবে থেকে সিনেমা করছি, তখন বোধহয় আমি রাজনীতি করাও শুরু করিনি, খুব সম্ভব। আমি 18 বছর বয়স থেকে এই ইন্ডাস্ট্রিতে আছি। এবং দেখা হতো টেকনিশিয়ানদের সঙ্গে কোনো ইভেন্টে, তারা এসে জাস্ট পিছন থেকে জড়িয়ে ধরে চলে যেত, তারা মুখে কিছু বলতে পারতো না আমাকে। মানে এতটাই। এবং আমারও মানে আমি তাদের দেখি না কতদিন, আমার কি কষ্ট লাগতো। কোনো দিন আমার ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান ছাড়া কোনো কাজ করিনি। হ্যাঁ, আর আমাদের নামে বিশানো হলো লোককে যে আমরা নাকি তাদের ছাড়া কাজ করতে চাইছি। যাই হোক, তো এখন 20শে নভেম্বরের ভিডিওটা আছে প্রোফাইলে? হ্যাঁ, আছে তো বটেই, আছে। এবং আমি সরাবো না ওটা, কেননা আমি তো জানি মানুষ ওই সময় আমাকে সাংঘাতিক কি না কি ভেবেছিলেন, আমি জানি।
আমার কোনো উপায় ছিল না, এবং আমি চাই ওটা থেকে যাক প্রমাণ হিসেবে যে কি করা হয়েছে ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এবং আমি ওটা মুছবো না, কেননা মুছলে মনে হবে যে আমি এখন সুবিধে দেখে ইয়ে করছি, মানে মিশে ফেলছি না, ওটা থাকুক আমি চাই। এবং সেই ভিডিও দিলাম, এবং ভিডিও দেওয়ার পরে আমি কাজ শুরু করতে পারলাম। এবং আমি সত্যি কথা বলছি, কেউ তো ভাবেনি যে সরকার বদলে যাবে। এবং আমি আরো বেশি করে প্রাক্তন শাসক দলের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এই কারণে, বিকজ আমি ভেবেছিলাম যে যদি প্রাক্তন শাসক দলই আবার ক্ষমতায় ফেরে, আমার কাছে পূর্ণ ইঙ্গিত ছিল যে ফেরার পর মানে এতদিনে তাদের টনক নড়েছে ওনাদের, থ্যাঙ্কফুলি, এবং এই ব্যাপারটা একটা বিহিত করা হবে। মানে মুখ্যমন্ত্রীর কাছে এরকম কোনো, মানে আমি বলছি যে হেডস আপ যেটা থাকে, যেটা ছিল যে এই যদি সরকার ফিরতো, তৃণমূল সরকারই আবার শাসনে আসতো, মানে এই অরূপ বাবু এবং স্বরূপ বাবুর যে গোটা, অরূপ বাবুটা আমি বলতে পারবো না, কারণ অরূপ বাবু তো পুরো ব্যাপারটায় খুব সেফ খেলতেন, হ্যাঁ, পুরোটাই ভাইকে দেখিয়ে দিতেন, ঠিক আছে। অরূপ বাবুটা আমি বলতে পারবো না, আমি ওনার ভাইয়ের কথাটা বলতে পারি যে ক্লিয়ার একটা ইন্ডিকেশন ছিল যে ওকে মানে ওর একটা ব্যবস্থা করা হবে, কেননা উনি এটাও চেষ্টা করেছিলেন, উনি এর মধ্যে আমাদের আবার জোর করে মানে ফোন করে, তখন আর ওনার কথা অমান্য করার উপায় নেই, তখন অনেক জায়গায় নিয়ে যেতেন ফোন করে আর কি, এখানে চলো ওখানে চলো বলে। এবং বেশ কিছু প্রযোজককে দিয়ে উনি চিঠি লিখিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, উনি ক্যান্ডিডেট হতে চেয়ে ইত্যাদি। এই যে তুমি কথাগুলো বলতে পারছো এখন, যেই বিষয়গুলো, সেটা বিজেপি আশায় কি একটু সুলভ হলো? মানে এটা বলতে পারছো, বা আমি বলতে চাইছি যে সরকার বদলের জন্য তোমার কি এইটা সুবিধা হলো যে এই কথাগুলো বলতে পারছো, না তুমি যদি সরকার যদি না পাল্টাতো তখনও তুমি এইভাবেই কথাগুলো বলতে পারতে? আমার যেটা ধারণা ছিল, আমি বলছি, সরকার যদি না পাল্টাতো, অ্যাজ আই সেড, আমার কাছে নিশ্চিত ইঙ্গিত ছিল, যে কারণে তুমি দেবকেও দেখেছো, দেবও এত এগিয়ে গিয়ে মানে টেকনিশিয়ান স্টুডিও দাঁড়িয়ে বলেছিল যে দাদাগিরি ইত্যাদি কথাগুলো বলেছিল, বা বলেছিল যে ইয়ের কথা বলেছিল, 72 ঘন্টা টাইম দিলাম ব্যান, কোথা থেকে বলতে পারছিল? নিশ্চয়ই ওর কাছেও একটা ইঙ্গিত ছিল যে সরকার মানে নির্বাচনের পর আগে প্রাক্তন সরকার ফিরে এলেও এই ব্যাপারটা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে, সেরকম ক্লিয়ার ইঙ্গিত আমাদের কাছে ছিল। হ্যাঁ, আমি হয়তো এতটা ইমিডিয়েটলি বলতে পারতাম না, হয়তো আরেকটু অপেক্ষা করতে হতো, হয়তো 1-1.5 মাস হয়তো অপেক্ষা করতে হতো, কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হতো, কেননা এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল আভ্যন্তরীণভাবে যে সিনেমা জগৎটা সিনেমার লোকের হাতে থাকবে। সিনেমার জগৎটা কার? সিনেমার জগৎটা কলাকুশলীদের, মানে টেকনিশিয়ানদের, সিনেমার জগৎটা অভিনেতা অভিনেত্রীদের, সিনেমার জগৎটা পরিচালকদের, সিনেমার জগৎটা প্রযোজকদের, সিনেমার জগৎটা ডিস্ট্রিবিউটরদের, সিনেমার জগৎটা এক্সিবিটরদের, এদের। সিনেমা যারা হাতে করে করেন তাদের, সিনেমা যারা করেন না সেই রাজনৈতিক লোকজনদের নয় সিনেমা জগৎটা, ঠিক আছে। অন্তত এই বক্তব্যটা পেশ করা গেছিল, এবং সেটা নিয়ে একটা অ্যাকশন হবে বলে প্রত্যেকে বোঝা যাচ্ছিল। এই ধারণাটা কি আমি এটাও জিজ্ঞেস করছি, যে এই ধারণাটা অনেকের এটাও বক্তব্য যে অভিষেক ব্যানার্জি হয়তো এই হেডস গোটা দিয়েছিল যে যদি সরকার পরিবর্তন না হয়, সেই সরকারই আসে, যদি আমরা সরকারে থাকি স্বরূপকে দেখে নেওয়া হবে, এরকম একটা কি ছিল কোনোভাবে? সেই কারণেই দেব এবং দেবের সঙ্গে একটা অভিষেক ব্যানার্জির সম্পর্ক, যেই সম্পর্কটা টলিপাড়ায় বারবার কথা হচ্ছিল যে এইটা হতে পারে, এই জায়গাটায় অভিষেক ব্যানার্জি একটা জায়গা নিতে পারে, তার সঙ্গে পার্থ ভৌমিক, এই গোটাটা কি সেই সময় চলছিল? দেখো, সত্যি কথা বলছি, যখন এই পুরো মুভমেন্টটা শুরু হয়েছিল সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, এটা আমাদের সকলের মনে হয়েছে। কেননা এগুলো আভ্যন্তরীণ রাজনীতির বিষয়, আমরা সত্যি মিথ্যে যাই না, আমরা শোনা গেছিল যে উনি এই ব্যাপারটা পছন্দ করছেন না, ঠিক আছে। বাট সত্যি কথা বলছি, পরবর্তীতে যখন আমাদের ক্রাইসিসটা যখন পিকে পৌঁছেছে, আমাদের কারুর কাজ নেই, কেউ কাজ করতে পারছি না, কাজ করতে গেলে কাজ চাইলেও করতে পারছি না, তখন বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, বারবার, যে প্লিজ হেল্প করুন আমাদের। তখন কিন্তু কোনো সদুত্তর আসেনি, ঠিক আছে। তাই জন্যেই কিন্তু আমরা, মানে আমি আর কি, যেহেতু আমার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই 2021-এর সময় একটা সম্পর্ক ছিল, সেটাকে, এবং উনি আমার সন্তান জন্মের সূত্রে উনি আমাকে অত্যন্ত উষ্ণভাবে অভিনন্দন জানিয়েছিলেন, সেইটার সূত্র ধরে তারপরে আমি আর থাকতে না পেরে আমি ওনার সঙ্গে দেখা করতে যাই। এবার তুমি আমায় জিজ্ঞেস করবে যে, বা মানুষ যেটা জিজ্ঞেস করছেন হয়তো, যে সেটা হচ্ছে মানে প্রচারের ব্যাপারটা ইত্যাদি। এবার এটার পেছনে একটা গল্প আছে, সেটা হচ্ছে যে
তুমি নিশ্চয়ই খেয়াল আছে তোমার যে আমার এইবার নির্বাচনের আগে প্রচন্ড রটনা হলো যে আমি নির্বাচনে দাঁড়াচ্ছি তৃণমূল কংগ্রেসের হয়ে। আমার কাছে কোটি কোটি ফোন এসছে, তুমিও আমাকে মেসেজ করেছো, ফোন করেছো, এবং আমি তোমাকে বলেছি আমি কিছু জানি না। কথাটা তো মিথ্যে বলেছি, আমি তো জানতাম। আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, ঠিক আছে, আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, আমি সবিনয়ে সেটা প্রত্যাখ্যান করি। আমাকে তারপর বলা হয়েছিল জয়েন করতে, পার্টি জয়েন করতে, আমি সেটাও সবিনয়ে প্রত্যাখ্যান করি। এরপর আমাকে বলা হয় যে তাহলে তুমি দুদিন যদি প্রচারে যেতে পারো। এইটা প্রত্যাখ্যান করার মতো জায়গায় আমি ছিলাম না, বিশেষ করে যখন আমি দেখছিলাম যে এই জিনিসটা একটা ওই দিকে ধাবমান হচ্ছে আস্তে আস্তে আর কি। কেন সত্যি সত্যি এটা তো মানে আজকে যে ফল হয়েছে সেটা মানুষ চাক মানুষ না চাক, কারো খারাপ লাগুক কারো ভালো লাগুক, কথাটা এটা সত্যি যে এটা এইরকম ভাবে প্রত্যাশিত ছিল না। তো আমার হাতের কাছে যে পদ্ধতিটা ছিল এই জিনিসটাকে শেষ করার, এবং আমার সতীর্থদের যে চূড়ান্ত অপমান, সেটার যদি সিকিভাগ হলেও আমার সুযোগ থাকতো এটার এই অপমানটাকে ফিরিয়ে দেওয়ার আর কি, সেটা আমি ভেবেছিলাম ওই রাস্তাতেই আসবে, সেটা ভাবিনি যে এইটা হবে। কিন্তু একেই বোধহয় বলে ধর্মের কল বাতাসে নড়ে, মানে আর এছাড়া আমার কিচ্ছু বলার নেই, আর সত্যি বলছি। ঠিক। আচ্ছা, এখন পরমব্রতর স্ট্যান্ড পয়েন্ট কি? আমি বলতে চাইছি পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট কি? অ্যান্টি বিজেপি, প্রো বিজেপি, অ্যান্টি টিএমসি, প্রো টিএমসি, নাকি শুধু সাইলেন্ট একজন? দক্ষিণপন্থী এবং বামপন্থী এদের একটা ভাবাদর্শ থাকে। মাঝের যে পার্টিগুলি হয় তাদের খুব সুনিশ্চিত ভাবাদর্শ থাকে না, মতাদর্শ থাকে না। এটা ইতিহাস বলে, আমি না। এবার ভারতীয় জনতা পার্টি তাদের ফান্ডামেন্টাল যে মতাদর্শ, সেই ফান্ডামেন্টাল মতাদর্শের আমি বিরোধী ছিলাম, আছি, থাকবো, এটা নিয়ে কিচ্ছু করার নেই। সেভাবে আমি ওয়ায়ার্ড, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে তার সঙ্গে পাশাপাশি আমি তো এটা অস্বীকার করতে পারবো না যে আমি কেন আমি সবিনয় প্রত্যাখ্যান করেছিলাম, মুখে যাই বলি জয়েন করার প্রস্তাব বা নির্বাচন লড়ার প্রস্তাব, কেন? তার কারণটা হচ্ছে আমি তো এই 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের ভায়োলেন্স, 2000 মাঝে রেগুলার বেসিসে যেটা পাড়ার দাদাগিরি, তোলাবাজি, দুর্নীতি, এগুলো ছেড়ে দিলাম। আমি বলছি যে আমি তো আরজি করের ঘটনাটা ভুলে যেতে পারবো না, সম্ভব না ভোলা। আমি তো এতগুলো মানুষের চাকরি চলে যাওয়াটা ভুলে যেতে পারবো না, পারিনি। তো হ্যাঁ, আমি নানা রকম পরিস্থিতি, সবাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করে, আমি পরিস্থিতি অনুযায়ী এবং কোথাও একটা বৃহত্তরভাবে হয়তো বিজেপির মতাদর্শের বিরোধী বলে আমি দুদিন হয়তো আমাকে প্রায় 6-7 দিনের প্রচারের পাঠানো হয়েছিল, তালিকা পাঠানো হয়েছিল। হ্যাঁ, আমি সবিনয় আবারও বলছি প্রত্যাখ্যান করে 2 দিন আমি গেছিলাম, কিন্তু আমি জয়েন করতে পারিনি, আমি নির্বাচনে লড়তে পারিনি ঠিক এই কারণে। ওগুলো তো ভোলা সম্ভব না। এবং আরেকটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে যে আমি একদম ক্যাটেগরিক্যালি বলছি নির্বাচনের ফল নিয়ে আজকে। আরেকটা কথা বলা জরুরি এখানে, আমি এসআইআর প্রক্রিয়াটির প্রথম থেকে সমালোচক ছিলাম, সেই জন্যেই আরো আমার সঙ্গে হয়তো ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী এটা যোগাযোগ থাকতো, সেটা নিয়ে হতো। আমি এসআইআর প্রক্রিয়াটির সমালোচক ছিলাম, আছি এবং থাকবো, যেভাবে এসআইআর করা হয়েছে ইত্যাদি। বাট আমি যদি ধরো যে এসআইআর একটা ফ্যাক্টর, আরও 7টা ফ্যাক্টর আছে, সেটা ছাড়াও এই রেজাল্টটা প্রমাণ করে যে আমি যদি সেই এসআইআর এবং অন্যান্য ফ্যাক্টরগুলোকে ধরে নিই, আমি যদি 50% ধরে নিই, সেটার ওপর হয়েছে, ঠিক আছে, সেটার জন্য এই রেজাল্টটা হয়েছে। বাকি 50% তো মানুষের রাগ আছে, মানুষের ক্ষোভ আছে, সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটা এখন না, নির্বাচনের আগেই থেকেই সেটা দেখা যাচ্ছিল। সামহাও আমি ডিনায়াল দেখতে পাচ্ছিলাম সকলের চোখে মুখে যে না ওসব কিছু নেই, মানে সবাই মনে রেখেছে বা মনে রাখার কথা। আমার একটা মতাদর্শ আছে, বৃহত্তর গ্লোবাল একটা ইউনিভার্সাল কিছু ইডিওলজিতে আমি বিশ্বাস করি হয়তো, কিন্তু সাধারণ একটা লোক, সে তার কি দায় আছে? যে লোকটা প্রতিদিনের তোলাবাজিতে ক্লান্ত, যে লোকটা প্রতিদিনের দুর্নীতিতে ক্লান্ত, যে লোকটা প্রতিদিনের দাদাগিরিতে ক্লান্ত, আমার ইন্ডাস্ট্রিতে আমি একজন এরকম সভাপতিকে নিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি, তার মানে এরকম আরো 3 জন প্রত্যেকটা ক্ষেত্রে আছে। আমার এই মতাদর্শগত বিরোধ থাকবে, চিরকাল থাকবে, ঠিক আছে।
কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে, যদি সত্যি এই নতুন সরকার এসে আমাদের জগৎটাকে যদি যে যার মতো রাজনৈতিক বিশ্বাস নিয়ে তাদের মতো করে যদি কাজ করতে পারে, যাতে পারে সেই রকম একটা পরিস্থিতি পরিবেশ যদি তৈরি করতে পারেন, বা যদি ছেড়ে দিতে পারেন সিনেমার লোকেদের হাতে, হ্যাঁ, মানে সেটা যদি এমনও হয় যে ধরুন কেউ একজন রইল তাদের তরফ থেকে, কিন্তু সে যদি সিনেমার লোক হয়, যাতে সে যে সিনেমা শিল্পটার সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত, যে যুক্ত, এটা যদি করতে পারেন, তাহলে তাদের এই প্রচেষ্টাটা আমি প্রশংসা করব, তাতে যে যা খুশি বলে বলুন। মানে রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, রূপা গাঙ্গুলি, যদি যে কেউ যদি থাকেন যে যিনি এই তৃণমূল, এই টলিউডের এই সমস্যার সমাধান বা ফেডারেশনের সঙ্গে অভিনেতা অভিনেত্রী বা প্রযোজক বা ডিরেক্টরদের এই লিয়াজোটা করে দিতে পারে, তা তুমি তার পক্ষে? মানে পক্ষে থাকার ব্যাপার নেই, তিনি লিয়াজও যদি করেন, তিনি যদি সিনেমা শিল্পটার প্রয়োজনগুলো বুঝে, আধুনিক সিনেমা শিল্প কীভাবে প্রত্যেকদিন ইভলভ করছে সেটা বুঝে, এবং সব থেকে বেশি রাজনৈতিক রং না দেখে, হ্যাঁ, যদি তিনি এই জায়গাটাকে রাখতে পারেন, তাহলে সেটা বলবো সব থেকে একটা সফল প্রচেষ্টা এবং একটা খুব প্রয়োজনীয় পদক্ষেপ হবে। এবং যেটা এতদিন হয়ে এসছে সেটা হচ্ছে যে বলাই বাহুল্য, যিনি সভাপতি ছিলেন তিনি রাজনৈতিক, মানে তার যে রাজনৈতিক পরিচয়, তার জোরে তিনি তো সিনেমার সঙ্গে যুক্ত নন, রাজনৈতিক জোরে তিনি এই জায়গাটা তিনি ধরে রেখেছিলেন বা তার পদার্পণ ঘটেছিল ইন্ডাস্ট্রিতে। কিন্তু পরের দিকে তিনি খুব সুবিধে মতো বলতেন যে না, রাজনীতি আমার এটা তো মানে কি হতো, সুবিধে অনুযায়ী হতো, পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক জোর, পরিস্থিতি অনুযায়ী আবার না, এটা তো অরাজনৈতিক সংগঠন। হ্যাঁ, স্বরূপ বিশ্বাসকে ভয় পেতে তুমি? মানে আমরা মানে ভয় বলতে, মানে আমাকে যখন ফাইনালি যখন সেটেলমেন্টটা করতে হয়, সেটা তো আমি তো চট করে ভয় কাউকে পাই না, কিন্তু ধরো মানে নিজের পেশা, নিজের জীবিকার তাগিদে খুব অপমানিত লাগতো প্রচন্ড, যে এতগুলো বছর একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে, এবং এটা আমি একা নই, আমি একা, হয়তো আরো অনেকে বলবেন না এতটা স্পষ্টভাবে, আমি এতটা স্পষ্ট করে বলছি কেননা সব থেকে বেশি লড়াইটা আমি লড়েছি, তাই সব থেকে বেশি অপমানটাও আমার হয়েছে। অনেকে এত লড়াইটা লড়েনি, অনেক আগেই তারা দেখেছেন যে না বাবা, এদের সঙ্গে ভিড়ে লাভ নেই, তাই মোটামুটি একটা সমঝোতা করে নি, হ্যাঁ, তাই তাদের হয়তো অপমানটাও কম হয়েছে। আমি লড়াইটাও বেশি লড়েছি, তাই আমার অপমানটাও বেশি হয়েছে, সেই জন্যই আমি এত কথা বলছি, বাকিরা এত কথা বলছেন না। কিন্তু এই অপমানটা আজকে প্রত্যেকের আছে, তুমি যদি, তারা হয়তো ক্যামেরায় নাও বলতে চাইতে পারেন, কিন্তু অফ দ্য রেকর্ড তাদের জিজ্ঞেস করো, প্রত্যেকটা মানুষের এই অপমানটা আছে, প্রত্যেকটা পরিচালকের আছে, এমনকি প্রত্যেকটা টেকনিশিয়ানের আছে, যাদেরকে কোনো কথাই বলতে দেওয়া হতো না, যাদেরকে আমাদের সঙ্গে কোনো কমিউনিকেটই করতে দেওয়া হতো। ঠিক। আচ্ছা, একটা পরমদা, রুদ্রনীল ঘোষের সঙ্গে তোমার একটা সময় মতানৈক্য ছিল, এমনকি ভীষণ, মানে সেটা মতাদর্শনই ভীষণ, এমন একটা হতো যে ঝগড়া বেঁধে যেত, সেটাও হয়েছে, এবং তারপরে বন্ধুত্ব হয়েছে, কথা হয়েছে। এখন রুডির সাথে সম্পর্ক? কোনোদিন রুদ্রর সঙ্গে আমার কোনো ঝগড়া হয়নি। আমি রুদ্রকে ছোটবেলা থেকে যেভাবে চিনি, সেখান থেকে ও যখন আমার সম্পূর্ণ বিরুদ্ধ মতাদর্শের একটা রাজনৈতিক দলও জয়েন করে, আমি সেটা জানিয়েছিলাম। আমাকে একটা লেখা লিখতে বলা হয়েছিল, সেই লেখাটা আমি লিখেছিলাম। বাট তার 2021-এর নির্বাচনের পরে 2022 থেকে আমরা আবার একসঙ্গে কাজ করতে আরম্ভ করেছি। 2022-এ আমরা সাবাস ফেলুদা করেছি, 2023-এর শেষে 24-এ আমরা আবার হাওয়া বদল করেছি, যেটা মুক্তি পেতে চলেছে। হ্যাঁ, এবং আমি ওয়ান অফ দ্য ফার্স্ট ফিউ পিপল টু কংগ্রাচুলেট হিম ওর জেতার পরে। আমি আবারও বলছি, ওকে ঠিক এটাই আমি লিখেছি, তোর রাজনৈতিক মতাদর্শের সঙ্গে কোনোদিন একমত হয়তো হব না, বাট তোর লড়াইটাকে সম্মান করি। একই কথা আমি বলবো, কিন্তু যে ভারতীয় জনতা পার্টির যারা, যে মুখগুলিকে আমরা চিনি, আমি আবারও বলছি, তাদের সঙ্গে মতাদর্শগত হবে, তাদের সঙ্গে তর্ক করব। হ্যাঁ, কিন্তু সেটা তো গণতন্ত্র মানেই তো তাই, আমার তো অধিকার আছে তাদের মানে মত আদর্শিকভাবে আলাদা ভিন্ন অবস্থানে, কিন্তু তারা যেভাবে লেগে থেকে, এবং আজ থেকে তো না, 2015-16 সাল থেকে তো লেগে থেকেছেন, সংগঠন করেছেন, মাটিতে পড়ে থেকেছেন, লেগে থেকেছেন, তাই জন্য তারা কিছুটা হলেও মানুষের সমর্থন আদায় করতে পেরেছেন। হ্যাঁ, সেটা তো তাদের সেই রাজনৈতিক জার্নিটার তো প্রশংসা করতে হবে, রাজনৈতিক জার্নিটার তো সম্মান করতে হবে। সেটাকে আমি একমত না হতে পারি, কিন্তু সম্মান তো করতে হবে। মানে অচলায়তনের শেষে, আমি জানি না তোমার খেয়াল আছে কিনা, যখন সবাই এসে ঢোকে, গুরুর সবাইকে নিয়ে যখন ঢোকেন, তখন মহাপঞ্চক ধ্যানে বসেছে। গুরু তো মহাপঞ্চকের এই ইমারত বা এই ভাঙতে এসেছেন বা তাকে সরাতে এসেছেন, তখন গুরুর শিষ্যরা যখন তাকে ঘিরে ফেলে এবং যখন তাকে তার ধ্যান ভঙ্গ করতে যায়, তখন গুরু তাদের থামিয়ে বলেন যে এটা তোমরা করতে পারো না। তার কারণ হচ্ছে
ওনার আমরা মতাদর্শের আমরা বিরোধী, ওনার ভাবনার আমরা বিরোধী, কিন্তু উনি যেখানে পৌঁছেছেন ওনার মতাদর্শটাকে নিয়ে আজকে তার ধারে কাছেও তোমরা নেই। ঠিক। হ্যাঁ, তো এই সম্মানটা তো সবাইকে দিতে হবে। এটা গণতন্ত্রে প্রত্যেকটা রাজনৈতিক ভাবাদর্শের মানুষকে অন্য মানুষটাকে দিতেই হবে সেটা। ঠিক। আচ্ছা, একটা কথা বলা হয় যে বুদ্ধিজীবীরা নাকি সুবিধাবাদী এবং তারা ক্ষমতার আলিঙ্গনে থাকতে চায়, এবং বিভিন্ন সময় সেটা দেখা গেছে যে এটা হয়। তোমার কি মনে হয় ব্যক্তিগতভাবে যে ক্ষমতার সঙ্গে থাকলে কিছুটা সুবিধা পাওয়া যায়, তার জন্য কি ছোটা, না কি মনে হয়? আমি একদম সোজা কথা বলছি, আমার আশপাশে প্রচুর লোককে আমি দেখেছি যারা মানে মানে রেজিমে চেঞ্জ করেছে, ঠিক আছে। এবার আমি না এটা কিছুটা বুঝতে পারি, এটা মানে যারা এই জগতে থাকেন না তাদের পক্ষে এটাকে সমালোচনা করাটা ইজিয়ার। আমি বলছি জিনিসটা পুরো ভালো, কিন্তু মানে একটা কাজ করতে গেলে যে পরিকাঠামোগত যে সুবিধেগুলো লাগে বা যে পারমিশন লাগে বিভিন্ন জায়গার ইত্যাদি, সেই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে একটা যোগাযোগ থাকলে সুবিধা হয়, কাছাকাছি ঘনিষ্ঠতা থাকলে সুবিধা হয়। বাট তার সঙ্গে যেটা থাকার দরকার বলে আমার মনে হয়, যে ভূমিকাটা আমি পালন করার চেষ্টা করেছিলাম 2021-এর আগে কিছুটা হলেও ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে, আমার সঙ্গে কোনোদিন তৃণমূল কংগ্রেসের কোনো পার্টির প্রচুর লোক ভিতরের কোনো যোগাযোগ ছিল না। আমার সঙ্গে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ ছিল, যে পাশাপাশি কোথাও একটা সাইকোফ্যান্ট না হয়ে, মানে ইয়েস ম্যান বা মোসাহেব না হয়ে মাঝে মাঝে সমালোচনাও করতে হয়। আমি কিন্তু সেটা করার চেষ্টা, সেই সমালোচনা গৃহীত হতো, কিছু কিছু ক্ষেত্রে হতো, কিছু কিছু ক্ষেত্রে হতো না। যেরকম আমি খুব সহজ এক্সাম্পল তোমাকে আমি দিচ্ছি, দেউচা পাচামের ক্ষেত্রে তীব্র সমালোচনা করেছিলাম আমরা, যেভাবে ব্যাপারটা হ্যান্ডেল হচ্ছে অন গ্রাউন্ডে। আমি মেল দেখাতে পারি তোমাকে, মানে যে ভাষায় লিখেছিলাম আমরা ইমেলটা, সেটা রীতিমতো অফেন্সিভ, এবং সেই মেলটা জন্যে ওই অঞ্চলের যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক যে লিডারশিপ তারা বিভৎস ক্ষিপ্ত হয়ে গেছিলেন আমাদের উপর। কিন্তু আমি পরে দেখেছি সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা হচ্ছে। তারপর তো ওটা ব্যাপারটা বোধহয় কেঁচিয়ে গেছে, আমি জানি না কি এক্স্যাক্টলি কি স্টেটে আছে। কিন্তু বুদ্ধিজীবীরা যখন সঙ্গে থাকবেন, সঙ্গে থাকায় কোনো আপত্তি নেই, তাদের কিন্তু সমালোচনাও করতে হবে। তাদেরকে মানে এই যে নতুন যে সরকার এসছে তারও নিশ্চয়ই নিজস্ব একটা কোটরি তৈরি হবে সময়ের সঙ্গে সঙ্গে। তাদেরকে কিন্তু বলতে হবে যে যদি কখনো মানুষের ভাবনা বদলাবার চেষ্টা হয়, কি খাবে মানুষ, কি পড়বে মানুষ, এটা নিয়ে যখন কথা বলার চেষ্টা হয়, যদি স্বাধীন চিন্তা ভাবনা করার পথে যখন আঘাত আসবে, তখন যদি তারা সত্যি সত্যি বুদ্ধিজীবী হন, তাহলে তাদেরকে কিন্তু বলতে হবে। আমি যে কারণে আমি এতদিন, আমাকে 2021-এই প্রচুর রটেছিল যে আমি নাকি প্রার্থী হচ্ছি, হ্যাঁ, কিন্তু হয়নি, কেননা আমি ওই সমালোচনার অধিকারের জায়গাটা ছাড়তে চাইনি কিছুতেই। এবারও কিন্তু তাই, এবার আরো অনেক বেশি করে বলা হয়েছিল আমাকে, কিন্তু এবারও 7-5 ভেবে মানে আমি দেখলাম যে না, এটাই এক তো হচ্ছে এই পেশাটা বোধ হয় আমার জন্য নয়, 2 হচ্ছে আমি এক্ষুনি তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াতে চাই না নির্বাচনে। হ্যাঁ, আমি বিজেপির মতাদর্শের বিরোধী, কিন্তু তা বলে তৃণমূল কংগ্রেসের ভুলগুলো তো আর অস্বীকার করে এক লহমায় ভুলে গিয়ে তাদের জন্য দাঁড়িয়ে গেলাম নির্বাচনে প্রার্থীও, সেটাও করতে পারবো। আর 3 নম্বর হচ্ছে সমালোচনার পরিসরটা যেন থাকে, এটা যেন চলে না। ঠিক। তোমাকে যারা অপছন্দ করে সেসব মানুষ, তোমাকে যারা পছন্দ করে, দু তরফেরই বক্তব্য একই জায়গায়, কথা বলে তাদের সাথে বোঝা যায়। একটাই কথা বলে, পরমব্রত চট্টোপাধ্যায় ভীষণ ক্যালকুলেটিভ মানুষ। পরমব্রত কি বলবে? মানে আমি যদি ক্যালকুলেটিভ হতাম তাহলে, প্রথম কথা, তাহলে আমি না, সত্যি কথা বলছি, আমার কোম্পানির যে পরিমাণ মানে ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে কত টাকার এরকম এখন আমি অ্যামাউন্টটা বলবো না। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সেটা অনেকটা সেটা যে পরিমাণ ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমাদের সেই সময়কার মানে ওই পার্টনারশিপটার জন্য, আনফর্চুনেট পার্টনারশিপ, ফ্রডটা যেটা হয়, তাহলে সেই সময় দাঁড়িয়ে আমি যদি ক্যালকুলেটিভ হতাম, তাহলে আমি 2024-এ ওই পরিচালকদেরই মুভমেন্টটার মধ্যেই ঢুকতাম না। আমার পাশে এরকম অনেক লোক আছে যারা কিন্তু একদম সাবধানে ব্যাপারটা এড়িয়ে গেছিল। আমার মনে হয়েছিল যে দিস ইজ দ্য রাইট থিং টু ডু, এটাতে। এবং আমি পরে ভেবেছি ক্যালকুলেটিভ হলে ভালো হতো। আমি কি করলাম, এটা আমার কি দরকার ছিল? আমি মানে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর কি দরকার ছিল? যে 8 মাস আমি কর্মহীন হয়ে থাকলাম, এতে কতটা যে ক্ষতি হয়েছে আমার ফিনান্সিয়ালি, আমি কি বলবো? আমাকে তো পকেট থেকে লোককে টাকা দিতে হতো। ঠিক, হ্যাঁ, আমি যদি হলে খুব মানে আমি তাহলে হতাম। মুশকিলটা কি হয়ে গেছে না, আমি এটা একটা জিনিস বলি যে ক্যালকুলেটিভ, মানে কেউ আমায় ক্যালকুলেটিভ বললো, সেটা তো তার অ্যাসেসমেন্ট, তাতে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। মনেই হতে পারে আমিও কত লোককে কত দূর থেকে কত কি ভাবি, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্যটা এক অন্য জায়গায়, সেটা হচ্ছে যে
আমাদের দেশে না এই মুহূর্তে একটা জিনিস খুব সমস্যা হয়ে গেছে যে আমরা একটা ব্রডার ফিলোসফিক্যাল বা পলিটিক্যাল ভিউ না থাকাটাকে, রাজনৈতিক দর্শন না থাকাটাকে আমরা ভীষণভাবে নর্মালাইজ করে ফেলেছি। যে কি আছে, এই যে যারা মানে আমার সতীর্থরা যারা দেখলাম 4 তারিখ রাত্রি থেকে, আবার বলছি, তারা দেখলাম নাম বলতে অসুবিধা হচ্ছে কেন? নাম বলতে না, কেন বলবো আমি তাদের নাম, তারা আমার সতীর্থ, তারা আমার সহকর্মী, শুধুমাত্র তাদেরকে আমি ইয়ে করছি না, তাদেরকে তো আমি টেনে নামাতে চাই না। এবার তারা কিন্তু নাগাড়ে প্রচার করেছেন তৃণমূলের জন্য, হ্যাঁ নাগাড়ে, এবং আমার বক্তব্য কিন্তু তারা আবার ছাট করে এখন, এবার এটা ওরা বলে শুধু না, এটাই হয়। এবং এটার বক্তব্যটা হচ্ছে যে সবাই খুব একটা কথা বলছে, ওটা তো প্রফেশনাল জিনিস, ওটা তো করতেই হবে, খুব সেফ সাইডেড থাকা প্রফেশনাল জিনিস। মানে আমার বক্তব্যটা হচ্ছে যে এই প্রফেশনাল, আমি যদি মাঝে মাঝে মনে হতো আমি সবটা যদি খুব প্রফেশনালি করতাম, তাহলে কি লোকে বলতো যে আমি ক্যালকুলেটিভ নই? হ্যাঁ, আমি প্রফেশনালি করিনি অধিকাংশ জিনিস। আমার জায়গায় দাঁড়িয়ে থাকলে এই যে স্পষ্ট করে আমি বলছি আজকে যে আমি বিজেপির মতাদর্শের বিরোধী মানুষ একজন, আর আমার ইন্ডাস্ট্রির আর একটা মানুষকে দেখাও, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে পশ্চিমবাংলায়, সেই অবস্থায় দাঁড়িয়ে আমি কথাটা বলছি। হ্যাঁ, কেন বলছি? তার কারণ আমার একটা বিশ্বাসের ভিত্তি আছে। ঠিক যেভাবে আমি তাদের বিশ্বাসের ভিত্তিটাকে সম্মান করি, সেটা আমার সঙ্গে মত অমিল হতে পারে, যাদের বিশ্বাসের ভিত্তিটাকে অসম্মান করার আমার কোনো, এটা নিয়ে ইনফ্যাক্ট আমার অনেকের সঙ্গে ঝগড়া হয়, অনেক কট্টর বামপন্থী লোকজনের সঙ্গে আমার ঝগড়া হয় যে তুমি ওটা কোনো বিশ্বাসী নয় বলে তুমি সরিয়ে দিতে পারো না, ওটা বিশ্বাস, তুমি সেই বিশ্বাসটাতে বিশ্বাস করো না, ঠিক? হ্যাঁ, কিন্তু বিশ্বাসটাকে সম্মান জানাতে হবে। ঠিক একইভাবে এটাই আমার অনুরোধ যে আজকে যারা ক্ষমতা এলেন তারাও আমি যে এই বিশ্বাসে বিশ্বাস করার, যে কারণে আমার সমীক বাবুর কথাটা ভীষণ ভালো লেগেছে, সমীক ভট্টাচার্যের কথাটা, যে রাজনৈতিক যে বহুত্ববাদ সেটাই তো গণতন্ত্রের সব থেকে বড়, আমরা এটাই তো আমাদের অর্জন গত 75-77 বছরে, যে অন্য সব জায়গায় যেখানে গণতন্ত্র ভেঙে পড়েছে আমাদের দেশে আছে সেটা এখন, এবং সেই হ্যাঁ তার মধ্যে আছে মানে অভিযোগ আছে, অনুযোগ আছে, এবং সেটা থাকবে, বাট আমরা তো ধরে রাখতে পেরেছি এখনো কোথাও একটা জিনিসটাকে। এই রাজনৈতিক বহুত্ববাদটা তো থাকতে হবে। আমি তাদের বিশ্বাসটাকে সম্মান করব, তারা আমার বিশ্বাসটাকে সম্মান করব, থাক না শতফুল বিকশিত হোক, কি সমস্যা? ঠিক, এই বিশ্বাস নিয়েই কথা হচ্ছে, আমি বিশ্বাস নিয়েই প্রশ্নটা করব। সেটা হচ্ছে এরকমও তো দেখা গেছে যে আজ যে সাদা কাল সে কালো পরশু সে কমলা। যদি এই এরকম একটা সমস্যার মধ্যে যেটা পরমব্রত সম্মুখীন হয়েছে, এবং এই ভিটেমাটি চাটি এত কিছুর মধ্যে থেকে যদি দুম করে দেখা যায় ওয়ান ফাইন মর্নিং বিশ্বাস ব্রাদার্সের ওয়ান অফ দ্য বিশ্বাস অন্য দলে কমলা হয়ে গেছে, তখন সেক্ষেত্রে পরমের কি স্ট্যান্ড হবে? পরম ভয় পাবে আবার ভয় পাওয়ার আগে না, অনেক আগে একটা কথা আমার মনে হয়, সেটা হচ্ছে যে প্রথম কথা বলি যে রাজনীতি, সত্যি রাজনীতি মানে প্র্যাকটিক্যাল রাজনীতি জিনিসটা এই দার্শনিক আদর্শিক জায়গার বাইরে, সত্যি কিছু আর কেউ বলা যায় না। কিন্তু যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আমি দুটো জিনিস বলবো। একটা হচ্ছে তাহলে বুঝতে হবে যে পশ্চিমবাংলার মানুষ যে রায়টা দিয়ে এই নতুন সরকারটাকে ক্ষমতায় এনেছেন, সেইটার প্রতি চরম অপমান এবং লাঞ্ছনা করা হবে। কেননা আমি এটা একজনের ক্ষেত্রে তো বলছি না, আমি বলছি যে এই একজন যদি আসতে পারেন তাহলে এরকম আরো 10 জনও আসতে পারেন বিভিন্ন অন্যান্য ক্ষেত্রে, রাইট? তারাও একই রকম অনাচার চালিয়েছেন, ধরে নিতে পারি। হ্যাঁ, তো এই মানুষের রায়টাকে অপমান করা হবে ভীষণভাবে। এইটাই সব থেকে বেশি করে মনে হবে আর কি, যে আচ্ছা তাহলে মানে এত কথা এত কিছু বলার পরেও, এবং এটা আমার তৃণমূল কংগ্রেসের সঙ্গেও হয়েছে আগে, মানে যারা দেখেছি যে মানে বাপান্ত করেছেন তৃণমূল কংগ্রেস কে, এবং তারা মানে যে বিশ্বাসগুলো, যে ভ্যালুসগুলো আমি বিশ্বাস করি তার বিরুদ্ধে গিয়ে মানে একদম যা ইচ্ছে বলেছেন। হ্যাঁ, আমি দেখেছি যে তারা পরে খুব আরামসে তারা তৃণমূল কংগ্রেস জয়েন করেছে। একটা তো এটা বলে লাঞ্ছনা, দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা তখন দেখবো কি হয়, মানে আর কিছু বলার নেই আমার। তার মানে কি এই যে আমি আজকের অপমানটা বলতাম না, বা আমরা এতদিনের যে অপমানটা সেটা তো আমি আটকে রাখা আমার পক্ষে সম্ভব ছিল না। মানে যদি দেখি আবার যে এইটাই হচ্ছে, মানে তাহলে বুঝতে হবে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তবে প্রত্যাশা এটাই
যে আমি আবারও বলছি যে প্রত্যাশা এটাই যে আমি যেটা দেখি সেটা হচ্ছে, আমি তো সারা ভারতবর্ষে কাজ করি ঘুরে, আমি দেখি যে ভারতীয় জনতা পার্টি এমন একটি দল, তাদের সঙ্গে আমার মতাদর্শগত অনেক পার্থক্য আছে, থাকবে, আবারও বলছি আজীবন থাকবে, ওটা মিটবে না, কিন্তু তারা একটা জিনিস আমি দেখেছি, তারা ব্যবসা বাণিজ্য ক্ষেত্রটাতে ইউজুয়ালি তারা সেগুলোকে এনকারেজ করে। হ্যাঁ, এটা এটা তাই নিয়ে অনেকে গালাগালও দেন তাদের, হ্যাঁ, এবং সেটা দেওয়ার তাদের কারণও আছে, হ্যাঁ, কিন্তু ওভারঅল একটা ব্যবসা বাণিজ্য ক্ষেত্রটাকে একটা এনকারেজমেন্ট দেওয়ার একটা প্রবণতা আমি দেখেছি, যে যে রাজ্যে ওরা ক্ষমতায় আছেন বা ওদের ডিএনএতে আছে, ওটা কিছুটা বলা যেতে পারে বলে আমার মনে হয়েছে। সেইখান থেকে চাইবো যে ওরা তো বলছেন যে তারা সোনার বাংলা আবার গড়তে চান, তারা বাংলার সব ক্ষেত্রে বাণিজ্য বাড়াতে চান, মানে লক্ষ্মীর আগমন ঘটাতে চান আরো বেশি বেশি করে, সরস্বতী এবং লক্ষ্মী দুয়েরই আগমন ঘটাতে চান। আশা করব তারা সত্যি সত্যি যদি সেটা মিন করে থাকেন, যদি সেটা তারা বিশ্বাস করে বলে থাকেন, তাহলে এই ধরনের জিনিস আর করবেন না। তারা সত্যি সত্যি আমাদের জগৎটাকে, যারা কাজ করে, সেই টেকনিশিয়ান, সেই শিল্পী, সেই প্রযোজক, সেই কলাকুশলী, তাদের হাতে তাদের মতো করে রং নির্বিশেষে কাজ করার জন্য, এবং আরও যাতে বাইরে থেকে কাজ আসে, সেগুলো যাতে কলকাতায় হয়, যেটা ওরা বারবারই বলছেন যে আমরা কলকাতাটাকে একটা ইস্টার্ন ইন্ডিয়া হাব বানাতে চাই ইত্যাদি। আমার শুনে ভালো লাগছে কথাগুলো, ঠিক, হ্যাঁ, সেটা যদি সত্যি সত্যি করতে চান ওরা, তাহলে এই ধরনের জিনিস আশা করি, আমার প্রত্যাশা ওরা করবেন। যারা তৃণমূল এখনো করে যাচ্ছেন, তারা কি মনে হয়, যারা শিল্পী জগতের যারা রয়েছেন এখনো তৃণমূলের সঙ্গে কোনো পার্টি হোল্ডার হতে পারে বা ক্ষমতায় রয়েছেন, কি মনে হয় আগামী দিনে তাদের কাজ করার জায়গা বা পরিসর কমে যেতে পারে? আশা করবো সেটা হবে না, কেননা অ্যাজ আই সেড যে মানে আমাদের জগৎটা, আমাদের বলে আমি স্পেসিফিক্যালি নাম নিচ্ছি, দেবের কাজ করার জায়গাটা কমে যেতে পারে বলে মনে হয়? আশা করবো না, কেন দেব তো শুধু তৃণমূল কংগ্রেস সাংসদ, সেটা তো শুধু পরিচয় না, দেব একজন মেগা স্টার, ইনক্রেডিবলি জনপ্রিয় একজন অভিনেতা, সেটাই পরিচয় হওয়া উচিত। এবং আমি এটাও না একটু বলতে চাই শুভঙ্কর, সত্যি সত্যি মানে আজকে যখন এই এতটা রাজনীতিকরণ একটা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রয়োজন পড়ে না, মানে এটা কিন্তু আমি বলছি, এটা কিন্তু আজ শুরু হয়নি, হ্যাঁ, এটা শুরু হয়েছে অনেক দিন আগে থেকে। এবং এই যে জিনিসগুলো, এই যে সভাপতির কথা আমি বলছি, শুধু ওনার কথা না, এই যে সিনেমা, সিরিয়াল, মিউজিক জগতের লোকজনের বাধ্য হয়ে ঘনিষ্ঠ হয়ে থাকাটা, এইটা কিন্তু শুধু বাধ্য হয়ে নয়, তো ইচ্ছাকৃত, বাধ্য শুধু না, স্বেচ্ছা এবং বাধ্য হয়ে যাই বলো না কেন, এটা তো একটা গ্রে এরিয়া আছে এটার মধ্যে, যদিও যাকে সেটা আরেকটা দিন কথা হবে। এই প্রসেসটা কিন্তু শুরু হয়েছে 2013 থেকে, হ্যাঁ, আজ হয়নি। এবং তিলে 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 এই জিনিসটা রাজনীতিকরণটা হয়েছে, এবং আমি তো থাকতামই না ওই সময় কিছুর মধ্যে, হ্যাঁ, আমি ওইটাই বলছি, মানে এই যে অনুষ্ঠান বা তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান সূত্রে যে শাসক দলের ঘনিষ্ঠ হওয়া, আমার সেটা কিন্তু অনেক পরে হয়েছে, সেটা প্রচুর পরে, 2019-এর পর থেকে সেটা হয়েছে, তার আগে ছিলই না আমার। আমি সবাই দূরে থাকতাম ব্যাপারটা থেকে, ইনফ্যাক্ট তার জন্য আমাকে কিছু কিছু ক্ষেত্রে একটুখানি অসুবিধারও সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এটা শুরু হয়েছে, এবং যারা করেছেন এটা হাতে করে, আজ কিন্তু তারাও এটার মানে এটা ভুগেছেন গত কয়েক বছর, এবং যারা এটাকে ফ্যাসিলিটেট করেছিলেন সেই সময়, এবং আমরাও তো চুপ থেকেছি, সেটাই কিন্তু জমতে 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 এমন জায়গায় এসেছিল যেখানে আর কন্ট্রোলের বাইরে চলে গেছিল ব্যাপারটা, এবং যাকে বলে নিজেদের হাতে করে তৈরি করা ফ্র্যাঙ্কেনস্টাইন ফিরে এসেছিল আমাদের কাছে। এবং আমার দুর্ভাগ্য লাগে এটাই ভেবে যে মানে এই যে ব্যাপারটা আমাদের ইন্ডাস্ট্রিতে চলছে, এটা শাসক দলের রাজনৈতিক নেতৃত্ব এত দেরিতে বুঝলেন, এত দেরিতে দেখতে পেলেন, এইটা নিয়ে একটা মানে খারাপ লাগা, অভিমান বা বিস্ময় চিরকাল কাজ করবে। এবং আমি আশা করব যে এই যে মানে তুমুল রাজনীতিকরণ, মানে এই যে পুরো জিনিসটা ভালো, একদিকে তো সংস্কৃতি প্রেম, আমরা সত্যি বলতে দিদিকে পছন্দ করতাম একটা লেভেলে, যে ওনার সংস্কৃতি প্রেম নেই, বাট সেটা সেই লেভেলে রাখাটাই বেটার। তার সঙ্গে পুরো একটা রাজনৈতিক ব্যক্তিকে, ইন্ডাস্ট্রিটাকে সব কিছু কন্ট্রোল করার জন্য বসিয়ে দেওয়া একটা পুরস্কার কমিটি, সেটার নেতৃত্ব দিচ্ছেন একজন রাজনৈতিক মন্ত্রী, হ্যাঁ, ইত্যাদি, এইগুলো না করে যোগ্যতার যাতে সঠিক বিচার হয়,
সেটার জন্য এই সমস্ত ক্রুশিয়াল জায়গাগুলোতে অরাজনৈতিক লোকের থাকা দরকার, রং নির্বিশেষে। ঠিক। বিজেপি যদি চায় পরমব্রত যোগ দেবে বিজেপিতে? আমি যে বললাম, আমার কাছে যে কোনো রাজনৈতিক দল করার জন্য মতাদর্শটা ভীষণভাবে প্রয়োজন। আমি ফান্ডামেন্টালি মতাদর্শটা বিরোধী, সেই প্রথমেই বলে রেখেছি। ওরা যদি পশ্চিমবাংলা যেগুলো দরকার, আমাদের ইন্ডাস্ট্রি ছাপিয়ে গিয়ে আমি কথা বলছি, কর্মসংস্থান দরকার, শিল্প সংস্থান দরকার, শিল্পায়ন দরকার। মানে এই যে আমাদের একটা অ্যাগ্রেরিয়ান ইকোনমি আছে, আমাদের একটা ভীষণভাবে কৃষি নির্ভর একটা গ্রাম বাংলা, সেটার কথা মাথায় রেখে সেটার সঙ্গে ব্যালেন্স করে যে শিল্পায়নটা প্রয়োজন সত্যি, যেগুলো সব চোখ হলডে আটকে আছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা, সেগুলো যদি সত্যি সত্যি ওরা করতে পারেন, যদি ওরা এই গ্রাউন্ড লেভেলে তোলাবাজি দুর্নীতি যদি বন্ধ করতে পারেন, হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রির মতোই আর কি আমি বলছি বাকি ক্ষেত্রগুলোতে, তাতে আমি নিশ্চয়ই প্রশংসা করব। তাদের নিশ্চয়ই আমার সে মনে হবে যে হ্যাঁ, আমি এক কথায় বলতে দ্বিধা করবো না যে হ্যাঁ, এরা কিন্তু সুশাসন আনার চেষ্টা করছে। কিন্তু মতাদর্শগত বিরোধ থাকবেই, ওটা তো আমি একদিনে হঠাৎ করে বদলে ফেলতে পারবো না। ঠিক। বিজেপি সরকারে এলো এবং শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করলেন, আমরা 5 দিন কাটিয়ে ফেললো। 5 দিন কেমন লাগছে বাংলা? এখনো অবধি মাননীয় মুখ্যমন্ত্রী যা বলছেন, সেই কথাবার্তাগুলো মনে হচ্ছে উনি একজন প্রশাসকের মতো বলছেন, পার্টি কর্মীর মতো নয়। সেটা শুনে ভালো লাগছে। উনি বলছেন যে উনি সবার মুখ্যমন্ত্রী। উনি বলছেন যে উনি যেখানে সেখানে রাজনৈতিক স্লোগান দেওয়া যাবে না, ওদের যেটা রাজনৈতিক স্লোগান আর কি, সেই কথাগুলো মানে সত্যি বলতে কি ওনার এর আগে যে ফর্মটা আমরা দেখেছি খুবই পোলারাইজিং মনে হয়েছে আমার। সেটা সেই নিরিখে বলবো, গত কয়েকদিনের যদি আমি একদম নিরপেক্ষভাবে আমি কেউ নই, মানে আমার সেই যোগ্যতাও নেই কারোরই পারফরমেন্স বিচার করার, কিন্তু যদি একজন নাগরিক হিসেবে আমি যদি দেখি, তাহলে আমার মনে হয়েছে যে একজন প্রশাসকের মতো কথা বলছেন, একজন কোনো রাজনৈতিক দলের কর্মী বা নেতার মতো বলছেন না, যেটা একটা গণতান্ত্রিক পরিকাঠামোয় একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হওয়া দরকার বলে আমার মনে হয়। ঠিক। যদি স্বরূপ বিশ্বাস এই চেয়ারটায় বসে থাকতেন এখন, এই সময় ক্ষমতাচ্যুত টালিগঞ্জের ইন্ডাস্ট্রিটা হাতে নেই, যেভাবে তিনি সামলাতেন, তুমি কি বলতে তাকে? স্ট্রেট অন ফেস যদি বলতে হতো, কি বলতেন? আমি অপমানটা ভুলিনি। আমি আমার সতীর্থদের পিছনে ফেলে মানে তাদের থেকে সরে আসার দুঃখটা ভুলিনি। আমি আমার ইন্ডাস্ট্রির সমস্ত টেকনিশিয়ানদের সঙ্গে একসঙ্গে কাজ না করতে পারার দুঃখটা ভুলিনি এবং কোনোদিন ভুলবো না। এবং সেটা টেকনিশিয়ানরাও জানেন ভীষণভাবে। আমার সব থেকে কষ্ট হয়েছে ওটা, যে আমি একটা লোক যার সঙ্গে টেকনিশিয়ানদের এইরকম সম্পর্ক গত 2.5 দশকের বেশি সময় ধরে, তাদেরকে এই কথাটা বলে তাদেরকেও বঞ্চিত করা হয়েছে আমার বা আমাদের সঙ্গে কথা বলা থেকে এবং সুস্থ কমিউনিকেশন করা থেকে, আর আমাদের তো বঞ্চিত করা হয়েছে। থ্যাংক ইউ পরমদা আমাদের সাথে কথা বলার জন্য। অনেকটা ক্ষোভ, খারাপ লাগা, অপমানিত, লাঞ্ছনা এই গোটাটা নিয়েই এই সাক্ষাৎকার, এবং তার সঙ্গে এটাও রয়েছে যে এখান থেকে কী করে বেরিয়ে আসা যায়, নতুনভাবে কী করে নতুন সরকার কাজ করতে পারে, টলিউডের জন্য কী করে কাজ করতে পারে, অভিনেতা অভিনেত্রীদের জন্য, প্রযোজক, টেকনিশিয়ান, তাদের জন্য কীভাবে কাজ করা যেতে পারে, সেটার একটা পথের কথা বললেন পরমব্রত চট্টোপাধ্যায়। আপনারা এরকম সাক্ষাৎকারই দেখতে থাকবেন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই। আমার সঙ্গে ক্যামেরায় শুভম, আর আমি শুভঙ্কর। দ্য ওয়াল।